আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাইয়ার আওয়াজ ক্লিয়ার নাকি অ্যান্ড বোর্ডের সবকিছু দেখতে পারতেছো নাকি, এটা একটু কমেন্টে জানাও তোমরা। একটু লেট হয়ে গেছে, 8 মিনিটের মতো। ওটা হচ্ছে তোমাদের একটু বোর্ডটা ঠিক করতে করতে, বোর্ড আর হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করতে করতে একটু লেট হয়ে গেছে। তো এটার জন্য আমি দুঃখিত। তোমরা একটু জয়েন হলে বলে দিও যে আমাদের মানে আমার ভয়েসটা ঠিক আছে নাকি, অ্যান্ড হচ্ছে বোর্ডের লেখাটা ভালো মতো বোঝা যাচ্ছে নাকি। একটু লেট হয়ে গেছে, যেটা হচ্ছে 8 মিনিটের মতো লেট হয়েছে। তো আজকে কিন্তু কি, আজকে হচ্ছে আমাদের অধ্যায় একের লাস্ট চ্যাপ্টার, সরি লাস্ট চ্যাপ্টার বলে লাস্ট ক্লাস। তো আজকে লাস্ট ক্লাসে ভাইয়া বলছিলাম যে তোমার হচ্ছে ওইখানে ওইখানে থাকবে তো, ওইখানে দিলেই থাকবে। কমেন্ট সেকশনে লোড করতে গেলে আবার রিফ্রেশ দেওয়া লাগে। কমেন্ট আসতেছে না, ওইটা থাক, তুই এখানে কমেন্ট করতে পারবি, কমেন্টের জন্য দিছি। আচ্ছা ঠিক আছে, তো সবকিছু ঠিক আছে আশা করি। তো আজকে হচ্ছে আমাদের কি লাস্ট লেকচার, লেকচার 3। আমাদের অলরেডি চ্যাপ্টার 1-এর 2টা লেকচার হয়ে গেছে, 2টা লেকচার কি হয়ে গেছে। তো আজকের লেকচারটা মেইনলি হচ্ছে তোমাদেরকে ভাইয়া যেটা বলছিলাম যে 2টা লেকচারের মধ্যে কিন্তু তোমাদের থিওরির পার্টের যা কিছু আছে সব কিছু হচ্ছে তোমাদের শেষ। তোমাদের জাস্ট হচ্ছে এখন একটা লেকচার আমি নিতেছি, কারণ এটা আমাদের বেসিক টু প্রো কোর্স। এটার মধ্যে আমার মেইন টার্গেটটা হচ্ছে তোমাদেরকে একটু এমসিকিউ প্র্যাকটিস করে দেওয়া। তো আজকের ক্লাসটা খুবই ছোট হবে, কোনো বড় ক্লাস না। অ্যান্ড হচ্ছে যে লাস্টে হচ্ছে আমি 2টা না 3টা অনুধাবনমূলক প্রশ্ন আর হচ্ছে সৃজনশীল প্রশ্ন 2টা রাখছি, জাস্ট তোমাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য কোয়েশ্চেন প্যাটার্নের সাথে, অ্যান্ড হচ্ছে কি ঠিক করে দেওয়ার জন্য যে তোমরা মানে যেন ভালো মতো বুঝো সব কিছু। তো আজকের ক্লাসটা হচ্ছে এত বড় হবে না, আমি আশা করি যে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অ্যান্ড এই ক্লাসটা মেনলি তোমার এখন থেকেও বলতে পারো যে সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে তোমাদের হচ্ছে যখন এক্সাম হবে না, এক্সামের আগে তোমরা যখন একটা রিভিশন দিবা, ওই রিভিশনের টাইমটাতে হচ্ছে তোমাদের ঠিকঠাক থাকবে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসটা তোমরা ভালো মতো করবা, তোমরা হচ্ছে আমার সাথে প্র্যাকটিসটা করবা। দেন তোমার মানে পরের পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে আসে কিন্তু তোমাদের চ্যাপ্টার 1 শেষ, তোমাদের চ্যাপ্টার 1 কি অধ্যায় 1 শেষ। তার মানে তোমাদের বলতে পারো এইচএসসি লাইফের প্রথম আইসিটির একটা চ্যাপ্টার ডান। ঠিক আছে, তো এখন তোমাদের মেইনলি কাজ হচ্ছে ভাইয়ার যে থিওরিগুলো পড়াইছি, থিওরিগুলো এটা তো থিওরি বেস চ্যাপ্টার। তো তোমার থিওরিগুলো একদম ভালো মতো পড়তে হবে, তোমার থিওরিগুলো একদম ভালো মতো মুখস্থ থাকতে হবে, একদম মানে কনসেপ্টটা বুঝতে হবে, যেন এমনভাবে পড়ো যে পরবর্তীতে যেন এক্সামের টাইমে যা যদি তুমি একটা রিভিশন দাও তাহলে কি শেষ হয়ে যায় যেন। তো এটা হচ্ছে মেইন টার্গেট। সেকেন্ড কথা, তোমাদের হচ্ছে কি এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে। এমসিকিউ প্র্যাকটিস তুমি কই থেকে করবা? তোমার বাসায় যে টেস্ট পেপারই থাকুক, যে গাইডই থাকুক, ইভেন আমি কিন্তু তোমাকে বলছি যে কি মুজিবুর রহমান স্যারের বইটা ফলো করতে। তো মুজিবুর রহমান স্যারের বইয়ের শেষে কিন্তু এমসিকিউ আছে। তো ওগুলো হচ্ছে তুমি কি বাসার মধ্যে নিজে নিজে সুন্দর মতো সবকিছু প্র্যাকটিস করে নিবা, কারণ ভাইয়া কিন্তু সব কন্টেন্ট তোমাকে পড়ায় ফেলছি, কন্টেন্ট আর কোনো বাকি নাই। এখন জাস্ট তোমার প্র্যাকটিস অ্যান্ড হচ্ছে তোমার কি নিজের পড়াটা, যে নিজে পড়া শেষ করাটা। আরেকটু আমি কিছু বলে নেই, যে অনেকে হচ্ছে আমাকে বলতেছিল, প্লাস হচ্ছে গ্রুপের মধ্যে অনেকে জিজ্ঞেস করতেছিল যে কি যে ভাইয়া হচ্ছে বইয়ে তো অনেক টপিক, বইয়ের সব টপিক কি পড়বো, আপনি যেগুলো পড়াইতেছেন এগুলো। মেইন কথা হচ্ছে আমি তোমাকে ফার্স্টের দিন এটা বলছিলাম, এবং ওরিয়েন্টেশনে কিন্তু আমি আর তোমার রেদন ভাই বলছিলাম যে বইয়ের মধ্যে অনেক টপিক আছে যেগুলো হচ্ছে তোমার সব পড়া লাগবে না। তোমার যেগুলো লাগবে মেইনলি বলতে পারো যে তোমার এইচএসসির জন্য যেই কয়েকটা টপিক প্রয়োজন, ওই টপিকগুলোই আমি স্লাইডে রাখছি, তুমি ওগুলাই পড়বা। অ্যান্ড যেগুলো আমি বলছি রিডিং পড়তে, ওগুলো হচ্ছে কি রিডিং পড়বা। সেকেন্ড কথা হচ্ছে যে আমি কিন্তু ওই যে যেমন মনে করো যে যেটা একটু কম ইম্পর্টেন্ট বলছিলাম রিডিং পড়তে, এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি নিজের যদি টাইম থাকে তুমি বুঝার জন্য কি পুরোটা মানে চ্যাপ্টারে একবার রিডিং পড়তে পারো, এটা একটা করতে পারো। বাট আমি যেটা বলবো, এক্সট্রা টপিক ভুলেও শিখতে যাবা না, এক্সট্রা টপিক পড়ার দরকার নেই। যেই টপিকগুলো তোমার এক্সামে আসবে, যেই টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, যে টপিকগুলো হচ্ছে তোমার এক্সামে লাগবে, আমি ওগুলো সবগুলোই পড়াই দিছি, সবগুলোই কভার করে দিছি। এখন তোমার কাজ হচ্ছে ওই টপিকগুলো ভালো মতো মুখস্থ করে ফেলা, নিজে বাসায় একবার লেখা, দেন হচ্ছে সৃজনশীলটা দেখা যে সৃজনশীল আমার কোত্থেকে আসতেছে, আবার কি কোয়েশ্চেন আসতেছে, কি যাচ্ছে, এগুলো হচ্ছে ইয়া করা। আহ, অন্য স্যারের বই কিনলে হবে, ওটা কোনো সমস্যা নেই। আমি তো বললামই, আমার সাজেশন থাকবে হচ্ছে তোমার মুজিবুর রহমান স্যারের বইটা ফলো করা। বাকি তোমার যদি মনে হয় যে না, আমি অন্য বই ফলো করবো, এটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। বাট মুজিবুর রহমান স্যারের বইটা ফলো করা বেটার, কারণ আমি নিজে ওইটা ফলো করছি অ্যান্ড বেশিরভাগ মানুষ এটা ফলো করে। আর এমসিকিউর জন্য হচ্ছে বোর্ড বই, এটা একদম মাস্ট। এমসিকিউর জন্য বোর্ড বই থেকে তোমরা পড়বা। তোমরা কি বোর্ড বইটা যদি রিডিং পড়ো, ওইখানে যতটুকু এমসিকিউ আছে ওটুকুই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এর থেকে বেশি তোমাদের দরকার নেই। ঠিক আছে, তাহলে আই হোপ তোমরা সবকিছু বুঝতে পারছো। অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করবা, আমি শেষের দিকে হচ্ছে তোমাদেরকে একদম ক্লাসটা যখন শেষ হবে তখন হচ্ছে আমি 2 মিনিটের মতো তোমাদেরকে সময় দিব, বা 2 মিনিট আমি থাকবো, থাকার পরে তোমাদের যদি কোয়েশ্চেন থাকে ওখানে আমি সুন্দর মতো নিব। আর হচ্ছে
বাকি সব তো আমি বললামই, সব টপিক পড়া লাগবে না, যা ভাইয়া পড়াইতাছি যেগুলো স্লাইডে আছে ওগুলা পড়বা, ওগুলো থেকে কমন আসবে এন্ড ওইখান থেকে তুমি লিখতে পারবা। ইভেন আমার ক্লাসটা যে করছো না তুমি সুন্দর মতো কি ওই যে তোমার তো মাথার মধ্যে ওই ইয়েটা আছে, কনসেপ্টটা আছে, তুমি দেখবা যে কনসেপ্টটা দিয়ে সুন্দর মতো অ্যান্সার করে আসতে পারতেছো। ভাইয়া ওরকম ভাবে পড়াইতেছি। তো চলো আমরা আজকে শেষ ক্লাসটা শুরু করি চ্যাপ্টার 1 এর। প্রথম হচ্ছে কি যেটা বললাম যে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে আমি এখানে কি বোর্ডের আসছে এরকম কিছু এমসিকিউ রাখছি, তো এগুলো হচ্ছে তুমি ভাইয়ের সাথে প্র্যাকটিস করো। দেন হচ্ছে ওইখানে এমসিকিউর সাথে সাথে এমসিকিউর মধ্যে যেই কনসেপ্টগুলো আছে ওগুলো ভাইয়া ক্লিয়ার করে দিব। বোর্ড বই কি কলেজ থেকে দিবে? হ্যাঁ, বোর্ড বই হচ্ছে কলেজ থেকে দিবে, আর মুজিবুর রহমান স্যারের বইটা হচ্ছে তোমার কিনতে হবে। বোর্ড বই আলাদা কিনা লাগবে না, বোর্ড বই কলেজ থেকে দিয়ে দিবে। কিন্তু বোর্ড বই থেকে ইয়ে পড়বা না, কনসেপ্ট পড়বা না বা থিওরি পড়বা না, এমসিকিউ পড়বা। বোর্ড বই পুরোটা রিভিশন পড়বা, আর থিওরি কনসেপ্ট যেগুলো আছে যা যা আছে সব পড়বা মুজিবুর রহমান স্যারের বই থেকে। ঠিক আছে, চলো তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত কোন প্রোগ্রামিং ভাষা? বুদ্ধিমত্তায় কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝতেছো এটা কি এআই রিলেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা। তো কোন ভাষা? এখানে কয়েকটা আছে, কোবল, অরাকেল, এইচটিএমএল, প্রোলগ। প্রথমত এইচটিএমএল তো হচ্ছে তোমার হচ্ছে কি এটা কিন্তু প্রোগ্রামিং ভাষা না, এটা হচ্ছে তোমার কি ওই যে ওয়েবসাইট ডিজাইনে যেটা ব্যবহার করা হয় ওইটা একটা কোড। প্রোলগ এটা হচ্ছে ব্যবহৃত হয়। এটা কিভাবে মনে রাখবা? আমি যখন পড়াইছিলাম, তুমি যদি আমার স্লাইডে যাও, আমার স্লাইডে গেলে দেখবা আমি যেটা এমসিকিউতে আসতে পারে ওটা কিন্তু একদম মার্ক করে করে পড়াইছি, এবং ওইখানে সুন্দর মতো কি ছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তায় হচ্ছে কি প্রোলগ প্রোগ্রামিং ভাষাটা ব্যবহৃত হয়। এছাড়াও এই প্রোলগ ছাড়াও আরো কিছু নাম ছিল যেগুলো ছিল কি সি প্লাস প্লাস, এরপর হচ্ছে জাভা, এগুলা। তো এগুলো ছাড়া আরো কিছু আসিল। এইসব জিনিসগুলো কি, এইসব প্রোগ্রামিং ভাষাগুলো হচ্ছে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত হয় ওটা তৈরি করার জন্য। তো এটা তোমার মনে রাখতে হবে। প্রোলগটা যেহেতু আমার হুবহু একদম কমন আসে, তো আমার কি এটা অ্যান্সার করতে হবে প্রোলগ। তো এটা একটু মনে রাখবা। দেন পরেরটা, কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? কোনটি মলিকুলার মেডিসিন তৈরি করার প্রযুক্তি? এখানে আছে ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স। এখানে অ্যান্সারটা একটু ট্রিকি। এখানে ন্যানো টেকনোলজি হইতে পারে, আবার বলতে পারো যে বায়ো ইনফরমেটিক্স হইতে পারে। এখন আমাকে বলো ন্যানো টেকনোলজি আমরা কি শুনছিলাম বা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম ন্যানো টেকনোলজি হচ্ছে এরকম একটা টেকনোলজি যেটা হচ্ছে তোমার আচ্ছা কমেন্ট করার দরকার নেই, আমি কিন্তু আগেও বলছিলাম যে কমেন্টে তোমরা মারামারি গুতাগুতি কিছু করবা না, তোমরা হচ্ছে কি সুন্দর মতো ক্লাসটাতে মনোযোগ দিবা। যদি কোনো কোয়েশ্চেন থাকে, টেকনিক্যাল প্রবলেম থাকে, কোনো কিছু যদি দেখতে সমস্যা হয় বা বোর্ডে বা ভাইয়ের কথা যদি হঠাৎ করে চলে যায়, তখন হচ্ছে এটা কমেন্টে জানাবা। ঠিক আছে, আর প্রশ্ন থাকলে জানাবা। এছাড়া কমেন্টে কোনো কথা বলার দরকার নেই, জাস্ট ভাইয়ের সাথে ক্লাসটা করো মনোযোগ দিয়ে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম ন্যানো টেকনোলজি আর বায়োইনফরমেটিক্স। ন্যানো টেকনোলজি কি? এটা হচ্ছে কি ওই যে ন্যানোমিটার পর্যায়ে 10⁻⁹ মিটার, যেটা ন্যানোমিটার পর্যায়ে হচ্ছে যেই প্রযুক্তিগুলো বা যেই কাজগুলো করা হয় ওইটাতে হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। আর বায়োইনফরমেটিক্স হচ্ছে কি বায়োলজি রিলেটেড যে কোনো প্রকার একটা কিছু উদ্ভাবন বা ওইখানে যখন একটা ইনফরমেশন প্রয়োজন হয় ওই ইনফরমেশনটা যেইভাবে হচ্ছে তোমার মনে করো যে সংরক্ষণ করা বা বিনিময় করা বা হচ্ছে তোমার বলতে পারো যে ওইটা ইউজ করা হয়, ওইটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখন এইখানে দুইটা উত্তরই হতে পারে, ন্যানো টেকনোলজি হতে পারে আর বায়ো ইনফরমেটিক্স হতে পারে, বাট অধিকতর বলতে পারো বা কোনটা বেশি কার্যকর ওইটার মধ্যে হচ্ছে তোমার বায়ো ইনফরমেটিক্সটা পড়ে। কারণ ন্যানো টেকনোলজি তখনই পড়বে যখন আমার একদম প্রশ্নে এরকমভাবে একটা উল্লেখ করে দিবে যে ন্যানো পর্যায়ে একটা কাজ হচ্ছে বা খুবই ক্ষুদ্র পরিসরে ওই কাজটা যেটা করা হইতেছে। যেমন মনে করো আমাকে যদি বলে ওষুধের মানে এমন একটা ওষুধ তৈরি করার কথা যেটা হচ্ছে একদম মানে যেমন ওষুধ মেইনলি ন্যানো পর্যায়ে যে কাজটা হয় ওটা হচ্ছে কেন যেন তোমার শরীরে যে একদম ভালো মতো ওষুধটা কাজ করে, সাথে সাথে কাজ করে। কারণ তুমি জাস্ট একটা ট্যাবলেট খাইতেছো, ওই ট্যাবলেটটার মধ্যে কি সবকিছু উপাদান আছে যেটা তোমার রোগ প্রতিরোধ হতে পারবে, বাকি তোমার রোগের জন্য যেটা প্রয়োজন। তো ওই ট্যাবলেটটা যখন বলবে একদম ক্ষুদ্র পরিসরে বানানো, তখন হচ্ছে তোমার কি ন্যানো টেকনোলজি। বাট এছাড়া এখানে কি বলছে জাস্ট যে মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি কোনটা, তাহলে এখানে হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্সটা বেশি বেশি যায়। বাট আমি আবারও বলতেছি ন্যানো টেকনোলজি উত্তরটাও যায়, এমন না যে ওইটা একদম মানে মানে বাইরে ওইটাও বাট এখানে হচ্ছে কার্যকর কি বায়ো ইনফরমেটিক্সটা। তো আশা করি এটা ক্লিয়ার। পরেরটাতে যদি যাই আমরা, এটা ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে তরল নাইট্রোজেন, তরল হাইড্রোজেন আর অক্সিজেন। এটা কিন্তু আমরা পুরা আমি যখন এই যে আমি তোমাকে যদি একটু স্লাইডটা দেখাই, দেখো আমি যে বলছিলাম যে স্লাইডটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 2 ধরো, চ্যাপ্টার 1 লেকচার 2, এই যে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা স্লাইড গুছানো আছে যেটা লিঙ্ক আমি তোমাকে দিয়ে দিছি। যেমন এই যে চ্যাপ্টারের লেকচার 2 যেটা এটা, এই দেখো এখানে ভাইয়া যখন পড়াইছিলাম প্রত্যেকটা জিনিস তোমাকে মার্ক করে দিছি। আজকের লেকচারটা এই জন্যই মেইনলি যেন তোমরা দাঁড়াও এটা না এটা না এটা না এটা না, এই যে এটার মধ্যে আছে যেটা ভাইয়া পড়াইছি, এই যে মেইন টপিকগুলা। তো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাকে মার্ক করে দিছি এই জন্যই যেন কি এগুলো হচ্ছে তোমার প্রথমত হচ্ছে আসতে পারে কি বলে যে এক্সামে, অ্যান্ড এমসিকিউর জন্য যেগুলো ইম্পর্টেন্ট ওগুলা যেন কি
আমি একদম ধরে দিতে পারি। তো এখানে প্রত্যেকটা জিনিস যেগুলো আছে, এই যে দেখো ক্রায়োসার্জারির মধ্যে এখানে আমি ভালো মতো বলছিলাম, এবং এখানে দেখো আমি কি সুন্দর মতো ট্রিপল স্টার দিয়ে দিয়েছিলাম। কেন? কারণ এইখান থেকে তুমি বোর্ডে আশা করি একটা কোয়েশ্চেন কমন পাবাই, তোমার এখান থেকে একটা এমসিকিউ আসবে, এবং এমন হতে পারে ক্রায়োসার্জারি থেকে তোমার সৃজনশীল দিয়ে দিল। তো আমরা যদি এখানে দেখে, এখানে সুন্দর মতো আমি জায়গায় দিয়েছিলাম যে এগুলো বলছিলাম কি ক্রায়োজেনিক এজেন্ট, যেগুলোর মধ্যে কি কি পড়ে, তরল নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড, এবং কি ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন। তো এখানে যেগুলো আছে এগুলার বাইরে কি আমরা অন্য কিছু অ্যান্সার করতে যাব না। অন্য কিছু যদি থাকে তাহলে ওটা কি ক্রায়োজেনিক এজেন্টের মধ্যে না। এরকম প্রত্যেকটা টপিক যেই লাইনগুলো দাগানো আছে, যেইগুলো হচ্ছে তোমার কি আমি ইয়ে করে দাগাই দিছি বায়োইনফরমেটিক্সে, যেগুলো আমি হচ্ছে তোমার ভরাট করে দিছি। এরপর রোবোটিক্সেরটাতেও যদি যাও তুমি দেখবা যে সি প্রোগ্রামিং এর ওখানে দাগানো আছে এইগুলো। তো যেগুলো দাগানো আছে প্রত্যেকটা জিনিস কি তুমি একদম ভালো মতো পড়বা, একদম কি যেন ভালো মতো মনে থাকে। এবং তোমার স্লাইডটা হচ্ছে এই জন্য, আর আমি কেন স্লাইডটা দেখা দিচ্ছি কেন, কারণ হচ্ছে তোমার যেন তুমি রিলেট করতে পারো যে আমি কিভাবে পড়বো, বা তুমি যদি এটা বুঝতে পারো যে হচ্ছে যে আমি যা এখানে দাগায় রাখছি ওগুলোই তোমার কি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এন্ড তোমার কি চ্যাপ্টারটা শেষ করার জন্য এটা ভালো মতো মনে রাখতে হবে। তাহলে আমরা আবার আরেকবার যদি দেখি, তাহলে কি কি ছিল তোমার কি বলে এই তো কি বলে ক্রায়োজেনিক এজেন্টগুলো কি কি ছিল, তরল নাইট্রোজেন ছিল, দাঁড়াও, তরল নাইট্রোজেন ছিল, এরপর কি ছিল, নাইট্রাস অক্সাইড ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, আর্গন ছিল, ইথাইল ছিল, ইথাইল ক্লোরাইড ছিল, এবং কি ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ছিল। ঠিক আছে, তো এগুলো আমার মাথায় রাখতে হবে। এখন যদি আমরা আবার বোর্ডে যাই এখানে, তাহলে এখানে কি কি আছে, তরল নাইট্রোজেন, ফার্স্টেই তরল নাইট্রোজেনটা কিন্তু কি তোমার হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট, এটা একদম 100% মনে রাখা লাগবে। তরল নাইট্রোজেন, তরল হাইড্রোজেনটা কি তোমার ক্রায়োজেনিক এজেন্ট? তুমি আমাকে বলো তো, এখানে কি কি বলে তরল হাইড্রোজেনটা ছিল, তরল নাইট্রোজেন ছিল, বাট তরল হাইড্রোজেনটা কিন্তু কোনোখানে ছিল না। তরল হাইড্রোজেনের কথা কিন্তু এখানে বলে নাই। তাহলে আমার তরল নাইট্রোজেনেরটা মাথায় রাখতে হবে, এবং তরল হাইড্রোজেন যে ক্রায়োজেনিক এজেন্ট না, এইটা মনে রাখা লাগবে যে কি এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তরল হাইড্রোজেনটা হবে না। অক্সিজেন কিন্তু ব্যবহৃত করা হয়, যেটা কি মনে করো যে ঠান্ডা করার জন্য। তো এইটারে এখানে তাহলে উত্তরটা কি হবে, 1 আর 3। তো এছাড়াও তোমার অন্যান্য যে ক্রায়োজেনিক এজেন্টগুলো আছে একদম ভালো মতো মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে তোমার কি বলে অনুধাবনে আসতে পারে, সেকেন্ড হচ্ছে তোমার কি কর্ম কি বলে ইয়েতেও এমসিকিউতে কিন্তু আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট। এটা গেল। পরের প্রশ্নতে যদি আমরা যাই, এখন আমাদের হচ্ছে কি ওই যে টাইপ প্রশ্ন, উদ্দীপক টাইপের প্রশ্ন, যেগুলো হচ্ছে তোমার বোর্ডের মধ্যে একদম ভালো মতো থাকবে। কি আছে, একটা ঘটনা দিয়ে দিছে যে ডাক্তার রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। এখানে কয়েকটা আগে তুমি বোঝার চেষ্টা করো যে আমার এখানে এমসিকিউতে বুঝাতে চাইছে কি, যে যেগুলো কি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত হয়, কিসে ব্যবহৃত হয়, ঝুঁকিপূর্ণ কাজে। এটাই যদি একটু হলুদ করে দিই, ঝুঁকিপূর্ণ কাজে। তাহলে কি বললাম, ডাক্তার রাশেদ হচ্ছে দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করেন যেটি হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডাক্তার রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। তো এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে গবেষণা কি ডিভাইস দিকে তাকানোর ফলে দরজা খুলে যায়, এই জিনিসটা বুঝতে হবে। আর আরেকটা কি ছিল, সে গবেষণার জন্য এমন একটা যন্ত্র নির্মাণ করছে যেটা ঝুঁকিপূর্ণ কাজে কি ব্যবহৃত হয়। এখন বলছে গবেষণার ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে, তার মানে তুমি কি এখন প্রশ্নটা পড়ার মাধ্যমে অবশ্যই তোমার বুঝে যাওয়া উচিত যে কি এখানে কোন প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে। দেখো, ঝুঁকিপূর্ণ কাজ আমরা সাধারণত ঝুঁকিপূর্ণ বা বলতে পারো যে যেটা মানুষের সাধ্যে না, এই কাজগুলো কাদেরকে দিয়ে করায় থাকি, রোবটকে দিয়ে। আমরা তো রোবট এই জন্যই ব্যবহার করা হয় যেন কি তারা যে কোনো কি ঝুঁকিপূর্ণ কাজ বা হচ্ছে তোমার কাজ করতে পারে। কি কাজ, যে কাজটা হচ্ছে মানুষের সাথে না, বা বলতে পারো যে যেই কাজ কি বলে মানুষ করলে একটু সমস্যা হতে পারে কিন্তু রোবট আরো এটা সূক্ষ্মভাবে করতে পারবে, তখন আমরা কি বলে রোবটটা ব্যবহার করে থাকি। তাহলে ঝুঁকিপূর্ণ কাজটা কি দিয়ে কি দিয়ে করানো হচ্ছে, রোবট। তাহলে এখানে বলছে গবেষণার ব্যবহৃত প্রযুক্তিটি কি, তাহলে প্রযুক্তিটি হচ্ছে কি তোমার রোবোটিক্স। প্রযুক্তিটি কি, রোবোটিক্স। ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো রিলেট করে করে পড়তে হবে। তুমি যখন এমসিকিউ সলভ করবে এইভাবে কি রিলেট করে করে এমসিকিউটা সলভ করার চেষ্টা করো। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এবার বলছে সেম উদ্দীপকই, তাহলে আমি ওটার পড়তেছি না, জাস্ট চাইছে কি যে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে কিসে কিসে। এখন আমাকে আগে এটা বলো, গবেষণাগারে মানে গবেষণার জন্য যেটা তৈরি করছে ওটা তো রোবট, কারণ ওটা হচ্ছে কি তোমার ঝুঁকিপূর্ণ কাজ, ওটা তোমার কি ঝুঁকিপূর্ণ কাজ। বাট গবেষণাগারে প্রবেশের জন্য কি রোবট তৈরি করছিল, মানে প্রবেশের জন্য কি রোবট কাজ করছে না, কিন্তু প্রবেশের জন্য কি বলছে, প্রবেশের জন্য হচ্ছে তোমার এমন একটা ডিভাইস তৈরি করছে যে ডিভাইসের দিকে কি সে তাকানোর পর সাথে সাথে সে ঢুকতে পারে। তো বলো তো একটু যে তোমার এই ডিভাইসটার মানে এই প্রযুক্তিটা কিসের সাথে রিলেটেড, বা এই প্রযুক্তিটা কি হতে পারে। আমি তো তোমাদের কমেন্ট যদি দেখি, মানে আমি এটাই জানতে চাচ্ছি যে প্রথমটা তো রোবোটিক্স, পরেরটা কিসের মধ্যে পড়তেছে।
আচ্ছা, যারা এক্সেস পাও নাই ওইটা প্লিজ ক্লাসে বলে আসলে লাভ নাই। তোমরা সুন্দর মতো হচ্ছে আমাদের গ্রুপে যে মডারেটর আছে ওদের একটা পোস্টই আছে এক্সেসের, ওইখানে সুন্দর মতো তুমি একটু ইয়ে করবা, কি বলে ওইখানে বলবা ওদেরকে যে আমাকে অ্যাক্সেসটা দিতে, বা হচ্ছে বলবা যে আমি এরকম অ্যাক্সেস পাই নাই, ওইটাই ইয়ে করো। এই যে অলরেডি একজন বলছে অনিকেত দে, অনিকেত দে মেবি নামটা, হ্যাঁ সে অ্যান্সার দিয়ে দিছে, যেটা কি বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স জিনিসটা কি ছিল একটু ভালো মতো মর্জি আমি তোমাকে মনে করে দিই। বায়োমেট্রিক্স জিনিসটা ছিল কি, যে এরকম প্রযুক্তি যেটা কি মানুষের হচ্ছে আচরণগত বা হচ্ছে কি যেটা হচ্ছে অনন্য অদ্বিতীয় যে বৈশিষ্ট্য ওইটা ব্যবহার করে কি ইউজ করে একজনকে মানে অ্যাক্সেস দেয়, বা কি বলতে পারো যে একটা ইয়ে করে অ্যাক্সেসটা দিয়ে থাকে, বা বলতে পারো ওইটা ব্যবহার করা হয় কি অদ্বিতীয় একটা মানুষ শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। তো এটা কি বায়োমেট্রিক্স। তাহলে আমার এই জিনিসটা, এই যে ফেসের দিকে কি বলে একটা ডিভাইসের দিকে তাকানোর ফলে কি দরজাটা খুলে যায়, ডিভাইসের দিকে তাকানোর ফলে কি হয় দরজাটা খুলে যায়, এই জিনিসটা তাহলে কিসের মধ্যে পড়তেছে? প্রথম কথা এই জিনিসটা পড়তেছে হচ্ছে আমার বায়োমেট্রিক্সে। কিসের মধ্যে পড়তেছে? বায়োমেট্রিক্স। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে বায়োমেট্রিক্সে পড়তেছে। এখন বায়োমেট্রিক্সের মধ্যে তাহলে বায়োমেট্রিক্স আমি কোথায় কোথায় কাজে লাগাতে পারি এটাই জানতে চাইছে, যেটা কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্রথমত পাসপোর্ট, হ্যাঁ পাসপোর্টে হচ্ছে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়, কারণ তুমি ওই যে যখন যাও বায়োমেট্রিক্স পদ্ধতিতে যা বলে না, বিশেষ করে তোমরা যখন সিম তুলতে যাবা, সিম তুলতে দেখবা যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে আঙ্গুলের ছাপ নেওয়া হয়, পাসপোর্টেও সেম, ওইখানেও বায়োমেট্রিক্সটা প্রয়োজন হয়। দেন কি বলছে জন্ম নিবন্ধন, ভাই জন্ম নিবন্ধনে আসলে বায়োমেট্রিক্সটা দরকার হয় না। জন্ম নিবন্ধন যারা আগে করছে এখন অনলাইনে এখন আরো হয়তো বা ভবিষ্যতে লাগবে, বাট এখনো জন্ম নিবন্ধনে কি বায়োমেট্রিক্সের প্রয়োজন পড়ে নাই, বা বায়োমেট্রিক্সটা লাগে না। বাট ভোটার নিবন্ধনে কিন্তু দরকার, কারণ ওই যে মনে করো যে তুমি হচ্ছে যেমন ধরলাম যে কমেন্ট করতেছে দেবাশ্রী চৌধুরী ছয়া চয়া মনে হয় চয়া, তো তুমি মনে করো যে তুমি হচ্ছে ভোটটা দিবা, ঠিক আছে, তুমি ভোটটা দিতে গিয়া সুন্দর মতো তুমি গিয়ে দেখলা যে আরে আগে থেকেই তো আমার নামটা দেওয়া আছে ভোটের মধ্যে, তার মানে কি হইলো সুন্দর মতো আরেকজন তোমার নামে মানে তোমার নাম ইউজ করে তোমার ইয়ে করে তোমার ভোটটা দিয়ে গেছে, যেটা হয়তো বা আগে হইতো বেশিরভাগ। তো এই যে কেন হয় এটা, বা কেন এটা মানে, বা এটা মনে করো যে রোধ করার জন্য কি হইতে পারে, এটার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতিটা ব্যবহৃত হয়। বায়োমেট্রিক্স পদ্ধতিটা তুমি যদি ব্যবহার করো তাহলে কি ভোটার নিবন্ধনে তোমার ভোট তুমি দিতে পারবা, এন্ড কি তোমার ভোটের টাইমে কি কোনো অন্য কেউ আইসা অন্য কোনো ভোট দিতে পারবে না। তাহলে এখানে তাহলে কোনটা সঠিক? পাসপোর্টে আর হচ্ছে কি ভোটার নিবন্ধনে, এই দুইটা হচ্ছে তোমার সঠিক। তাহলে হচ্ছে আমার উত্তর হচ্ছে 1 আর 3, 1 আর 3, তার মানে এখানে অ্যান্সারটা কি হবে 1 ও 3। বুঝছো গেল? তো এইভাবে একটু বুঝা পড়বা, তাহলে একটু ভালো মতো পড়া হবে। এখন বায়ো ইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রগুলো হলো বায়ো ইনফরমেটিক্সে, আগে তুমি কথাটা ভালো মতো বুঝো বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কি। তাহলে বায়ো ইনফরমেটিক্স জিনিসটা হচ্ছে বায়োলজি রিলেটেড ইনফরমেশন, তুমি যে কোনো তথ্য আদান প্রদান বা তথ্য তুমি যদি সংরক্ষণ করো, এটা যদি বায়োলজি রিলেটেড হয় ওইটাকেই বলা হয় যে বায়ো ইনফরমেটিক্স। কারণ কথার মধ্যে কিন্তু আছে, এখানে এই কথাটার মধ্যে কিন্তু আছে ইনফরমেটিক্স, ইনফর্ম কথাটা আছে না, ইনফর্ম করা মানে কি একটা কিছু বলা বা একটা তথ্য দেওয়া না। তো এখানে বসে কোন ক্ষেত্রগুলো হচ্ছে গবেষণাগারে মানে বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রে কোনগুলো হলো। তো এগুলো হচ্ছে কি কি, প্রথমে বলছে তোমার জিনোম সিকোয়েন্স। ভাইয়া বলো জিনোম সিকোয়েন্সটা কি? একটা বায়োলজি রিলেটেড জিনিস না জিনোম সিকোয়েন্সটা? তার মানে কি অবশ্যই এটা একটা গবেষণার ক্ষেত্র জিনোম সিকোয়েন্স। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি, ধরো এই কালারটা দিব, এটা ইউজ করি, ঠিক আছে। তাহলে জিনোম সিকোয়েন্স এটা অবশ্যই এটা ঠিক আছে। এরপর কি ডিএনএ বিশ্লেষণ, এটাও কিন্তু বায়োলজি রিলেটেড একটা জিনিস, ডিএনএ বিশ্লেষণ। বাট রোবট নিয়ন্ত্রণ এটা কি বায়োলজি রিলেটেড কোনো জিনিস? রোবট তো ভাই রোবটির তো বানানোই হয়েছে একটা কি একটা মানে কি বলে এটারে, মনে করো যে একটা মেশিনারি জিনিস, এটা মানুষের রিলেটেড কোনো জিনিস না, বা মনে করো যে মানুষের কোনো কিছু না, ঠিক আছে। তো এই রোবট রিলেটেড জিনিসটা তো বায়োলজির মধ্যে পড়বে না। তাহলে রোবট রিলেটেড যে জিনিসটা আছে ওইটা কি কখনো বায়ো ইনফরমেটিক্সের মধ্যে পড়বে না? কিন্তু ওইটা কিন্তু বায়ো ইনফরমেটিক্সের মধ্যে পড়বে না। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে 1 আর 2, তাহলে আমার এখানে অ্যান্সারটা হবে 1 ও 2, ঠিক আছে। বুঝছো? আশা করি বুঝতে পারছো। পরেরটাতে যদি আমরা যাই, হ্যাঁ পরেরটাতে পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন, পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন। ওই যে ভাইয়া বললাম না তোমরা কি অবশ্যই তোমাদের হচ্ছে বোর্ড বই পড়া লাগবে। তো বোর্ড বইয়ের মধ্যে এরকম কিছু কিছু সূক্ষ্ম জিনিস আছে যেটা তোমাদের মনে রাখা লাগবে। এই জন্যই এই যে এই নৈতিকটা কেন দেওয়া, কারণ তুমি আমার বলো তুমি কি যে পণ্যের ডিজাইনে কোনটা প্রয়োজন, এটা কি আমার স্লাইডে দেখছিলা, স্লাইডে আছে না, কিন্তু এটা হচ্ছে বইয়ে আছে। এই বইয়ে এটা কোত্থেকে পাবা, বা বইয়ে এটা কেমনে পারবা, বা কেমনে তুমি কি পড়লে বইয়ের এগুলো কমন পাবা, সেটা হচ্ছে তোমার বই রিডিং পড়তে হবে। এই জন্য তোমার আমি যেই স্লাইডগুলো পড়াচ্ছি, যে টপিকগুলা প্রকৌশল মুজিবুর রহমান স্যারের ওইখান থেকে পড়তে হবে, বা তুমি যেই বই ফলো করতেছো ওইখান থেকে পড়তে হবে। সেকেন্ডলি এমসিকিউর জন্য তোমার অবশ্যই কি বোর্ড বইটা ফলো করতে হবে। তো এটা কিন্তু একটা বোর্ডে আসছিল, দেখছো রাজশাহী বোর্ড 2024 কিন্তু এটা আসছিল। তাহলে এখানে কোনটা পণ্যের ডিজাইন তৈরিতে কোনটা ব্যবহার করা, এটা একটু মনে রাখলাম, এটা হচ্ছে কি ক্যাড যে সফটওয়্যারটা আছে ওটা পণ্যের ডিজাইন তৈরিতে ব্যবহার হয়। আচ্ছা পরেরটাতে যদি আমরা যাই,
ক্রায়োসার্জারিতে কোন কোন গ্যাস ব্যবহৃত হয়, ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? এখানে আছে কি কি দেখো, আর্গন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, নিয়ন। তুমি আমাকে বলো কোন গ্যাস কোন গ্যাস হয় ব্যবহৃত হয়? তোমার এটার অ্যান্সারটা একটু আমি তোমাদের কাছে জানতে চাই, কারণ একটু আগে দেখে আসছি। তোমরা কমেন্টে একজনের আরেকজনের অ্যান্সার দিও না, বা বলতে পারো যে একটু নিজেরা নিজেরা কথা বললো না, কারণ জাস্ট ক্লাসটা করো ভালো মতো। এটার অ্যান্সারটা একটু আমার বলো তো, এটা কোনটা হইতে পারে, যে কোন গ্যাসটা হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়? গ্যাসের নামটা বলো। অনেকেই বলতেছে ক, আবার একজন বলতেছে ডি। এই যে এখানে কিন্তু তোমাদের মধ্যে দেখছো একটা, কিন্তু আবার আরেকজন বিও লেখছে, তোমাদের মধ্যে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আর্গন, আচ্ছা ঠিক আছে। এখন তুমি একটু দেখো তো স্লাইডটাতে যদি যাই, দেখো তো এখানে কি আছে। দেখো ওনার হাতে ক্রায়োজেনিক এজেন্টগুলো কুইগি বা ক্রায়োসার্জারিতে কি ব্যবহৃত হয়? তরল নাইট্রোজেন কিন্তু ক্রায়োজেনিক এজেন্ট, এরপর কি নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড এবং কি ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন। তাহলে এখানে তুমি কি এই জিনিসটা খেয়াল করতেছো? এখানে যে একটা জিনিস আছে, কি দেওয়া এখানে? আর্গন আছে, এটা দেখতেছো? তাহলে আমার যদি বইয়ের মধ্যে ডাইরেক্ট আর্গন দেয়, আমার কি ওই যে নিয়ন, এরপর অনেকে যে ডি বলতেছিলা, ওগুলো নিয়ে আমার আর মাথা ব্যথা করার কোনো দরকার আছে না কিন্তু। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হবে? তুমি ভালো মতোই এখন বুঝে গেছো যে এখানে অ্যান্সারটা হবে আর্গন। এখানে কি অ্যান্সার হবে? আর্গন হবে, আর্গন। তো যারা ডি বলতেছিলা নিয়ন, দেখো ভাই নিয়ন তো এখানে আমার ডাইরেক্ট মানে এভাবে উল্লেখ করা নেই, আমার আর্গনটা সুন্দর মতো দেওয়া আছে। তাহলে এখানে কি আর্গনটা হবে অ্যান্সার, যে ক্রায়োসার্জারিতে কোন গ্যাসটা ব্যবহৃত হচ্ছে? আর্গন গ্যাসটা ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, আর্গন গ্যাসটা। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তাহলে তো এইভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে নিজেদের মধ্যে। কি মনে করো যে কনসেপ্টটা ভুল লাগলে হবে না, তোমাদের কিন্তু একদম বইয়ে যেটা আছে সুন্দর মতো একদম পুরোটা মনে রাখা লাগবে, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমরা যদি যাই, এবার বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্য বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করেন। বিশেষ ধরনের কি মোড়ক ব্যবহার করেন? প্রথম কথা এখানে বলছে একটা বিশেষ ধরনের মোড়ক ব্যবহৃত করেন। আরেকটা কথা এখানে আছে কি প্যাকেটজাত পণ্য। এই দুইটা কথা তোমার একটু ভালো মতো বুঝতে হবে। একটা আছে কি তোমার, একটা কথা বলছে যে একটা বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করেন, আর আরেকটা কি বলছে যে একটা প্যাকেটজাত পণ্য ব্যবহার করা হয়। তাহলে এটা বলছে, প্রশ্নটা কি বলছে যে উদ্দীপকে মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তিটা কোনটা? উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিটা কোনটা? না 2023-এর বই কিনছো কোনো প্রবলেম হওয়ার কথা না, বাট তোমার আসলে একদম নিউ যেটা ওইটাই মানে ইউজ করা উচিত আর কি। কারণ তুমি মনে করো 23-এর বইয়ে তো তুমি 24-25-এর প্রশ্নগুলো পাইতেছো না, এটা হচ্ছে কথা। মানে 24-এরটা তো পাচ্ছ না, এটা হচ্ছে কথা। গেল, আচ্ছা যেটা বললাম, তাহলে এখানে বলছে প্যাকেটজাত পণ্য একটা আছে, আরটা হচ্ছে মোড়ক ব্যবহৃত। এবার আমি কিন্তু ভালো মতোই তোমাকে বলছিলাম যে প্যাকেটজাত পণ্য, এরপর বলতে পারো যে চিপসের প্যাকেট, এরপর অ্যালুমিনিয়াম ফয়েল, যেটা ফয়েলের কথাও বলতে পারো। এটা ওইভাবে উল্লেখ নাই, বা এটা বলতে পারো যে ফয়েলের কথা। এগুলা তো এগুলাতে কিন্তু আমি বলছিলাম তোমাকে যে এখানে এগুলা যেগুলা দেখবা ওগুলা কিসের মধ্যে পড়ে? ওগুলো হচ্ছে তোমার ন্যানো টেকনোলজির মধ্যে পড়ে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? ন্যানো টেকনোলজি। বুঝছো? কোনো সমস্যা আছে যে যে প্যাকেটজাত পণ্যতে যে মোড়কটা ব্যবহার হয়, ওই মোড়কটা কিসের মাধ্যমে? ন্যানো টেকনোলজির মধ্যে ব্যবহৃত, মানে ন্যানো টেকনোলজির মাধ্যমে ওটা তৈরি করা হয়। ন্যানো টেকনোলজির মাধ্যমে কেন? কারণ ন্যানো টেকনোলজিটা কি একেবারে সূক্ষ্ম পর্যায়ে সেটা কি যে কাজ করতে পারে। এই জন্য কি ওই যে তোমার মনে করো চিপসের প্যাকেট, খাবারের মান, এগুলো খাবারের মানটা বৃদ্ধি করে, বা বলতে পারো খাবারের মানটা ভালো রাখে। এই জন্য ন্যানো টেকনোলজিটা কি ইউজ করা হয়। পরেরটাতে আমরা যদি যাই, আচ্ছা বলছে সেম, উদ্দীপকটা সেম, কোনো চেঞ্জ নাই। জাস্ট এখানে কোয়েশ্চেনটা বলছে এই পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি কেন পাচ্ছে, বা জনপ্রিয়তার বৃদ্ধির কারণটা জানতে চেয়েছে। তো প্রথমত আমি যেটা মাত্র বললাম যে ন্যানো টেকনোলজিটা কেন এত ইউজ করা হচ্ছে, কারণ হচ্ছে একদম প্রথম কথা যেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত, অবশ্যই এটা কি স্বাস্থ্যসম্মত। যদি স্বাস্থ্যসম্মত না হইতো তাহলে কি এতগুলা মনে করো যে এত বেশি ব্যবহৃত হইতো না কিন্তু। পরেও কি বলছে নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটুট থাকে। হ্যাঁ এটাও ঠিক আছে, নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে স্বাদ অটুট থাকে, এই জন্যই তো ওই ফয়েলটা ইউজ করা হয়। নাহলে কিন্তু যে কোনো একটা প্লাস্টিকের মাধ্যমে কি তোমার বা পলিথিনে একটা নর্মাল পলিথিনজাত করে কি এটা দিয়ে দিতে পারতো না? ওই জিনিসটা কেন ইউজ করা হইতেছে? কারণ অনেক সময় ধরে কি ওইটার স্বাদটা সেম থাকে, বা বলতে পারো যে এটা টেস্টটা ঠিক থাকে। আচ্ছা এরপর কি আর্দ্রতা প্রতিরোধী। হ্যাঁ এটাও অবশ্যই ঠিক, আর্দ্রতা প্রতিরোধী। কারণ যদি আর্দ্রতা প্রতিরোধী না হইতো তাহলে তো মনে করো যে তোমার খাবারগুলো শুকায় যেত, বা হচ্ছে কি মানে খাবার টাবার যা আছে সবগুলা কি তোমার মনে করো যে বলে না যে কি জানি এটা বলে পুতায় গেছে, বলেন একটা কথা, পুতায় গেছে মানে নরম হয়ে যায় বা ইয়ে হয়ে যায়, ওইটা হয়ে যেত। এই জন্য তাহলে এটার অ্যান্সার কি তিনটাই ঠিক আছে। তাহলে আমার এটার অ্যান্সার কি হবে? ঘ, যেটা হচ্ছে 1 2 3। ঠিক আছে বুঝলাম। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয়
প্রথম, আচ্ছা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি? বায়োলজি রিলেটেড যে জেনেটিক যে কার্যক্রম আছে ওগুলো হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। কি আছে এখানে? ডিএনএ এর সজ্জা পরিবর্তনে, বংশগতির ধারা অনুসন্ধানে, স্বাক্ষর শনাক্তকরণে। ভাই আমারে বলো, স্বাক্ষর শনাক্তকরণে জীবনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং লাগবে? হ্যাঁ, না। কি লাগবে ওইটা? স্বাক্ষর শনাক্তকরণে জিনিসটা কি আছে? স্বাক্ষর শনাক্তকরণে জিনিসটা হচ্ছে তোমার বায়োমেট্রিক্স। এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্ট না। এটা কিসের পার্ট? এটা হচ্ছে তোমার বায়োমেট্রিক্সের পার্ট। তো এটা হচ্ছে তোমার কি বায়োমেট্রিক্সের পার্ট। তাহলে বায়োমেট্রিক্সের পার্ট যেহেতু এটা কি, এটা আমাদের এখানে অ্যান্সার হবে না। তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে? 1 আর 2। আমার অ্যান্সার কি হবে? 1 ও 2। আচ্ছা গেল। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, আশা করি বুঝতে পারছো এটা। ডিএনএ নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে। এখন ভাই ডিএনএটাই তো হচ্ছে তোমার বংশগতির বাহক, এরকম বলতে পারো। তো এই যে ডিএনএ কাজটা অবশ্যই কি এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা কাজ না? এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে জেনেটিক কাজই তো এটা একটা, তাই না? তাহলে কোনটা ব্যবহৃত হবে? এটা হবে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা হবে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা গেল। পরেরটা আমি যদি যাই, যে কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়, এখানে কিন্তু একটা কথা বলছে, কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়। এখানে কি কি আছে? তরল নাইট্রোজেন, তরল আর্গন, তরল ফসফরাস, তরল কার্বন ডাই অক্সাইড। এইটা আমি কিন্তু তোমাদেরকে 2বার স্লাইড দেখাইছি। তোমরা এবার আমাকে একটু এটার অ্যান্সারটা দাও তো, এটা কি হবে? এটা যদি তোমরা না পারো তাহলে কিন্তু আমি তোমাদের বাসায় এসে তোমাদেরকে পিটাবো। আমি অত্যন্ত দুঃখিত তোমাদেরকে পিটানোর জন্য, বাট এটা বলো। এখন বলো কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? অনেকে বলছে সি 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 মানে গ। আছে, ঠিক আছে, দেখি তো আর কোনো অন্য অ্যান্সার আসে নাকি। হইতেও পারে আবার নাও হইতে পারে। এই আরেকজন লেখছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ভাই তুমি কি টাইম মেশিনে আছো নাকি? আমরা নতুন জায়গায় এসে পড়েছি। আচ্ছা সবাই, হ্যাঁ সবাই এবার ঠিক বলতেছে। এই যে তো 2বার দেখার জন্য কি সবাই সুন্দর মতো একটু ঠিকঠাক অ্যান্সার দিচ্ছে, যে এখানে কোনটা হবে, কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়। এটা হচ্ছে তরল ফসফরাস। কারণ আমার বইয়ে কিন্তু ফসফরাসের কথা কিন্তু আমার ছিল না ক্রায়োজেনিক এজেন্টের মধ্যে। তাহলে এটা কোনটা অ্যান্সার হবে? তরল ফসফরাস। ঠিক আছে, নাম্বার বলা লাগবে না, আমি তো নিজেও নাম্বারিং করি নাই। তুমি জাস্ট যখন আমি যেটাতে আছি ওইটার অ্যান্সার দিলেই হইলো। ঠিক আছে গেল। পরেরটাতে আমরা যদি যাই, জিএমও এর পূর্ণরূপ কি? ভাই এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এই যেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2024-এ আসছে, মনে করো এটা হঠাৎ করে আইসা পড়বে তোমার নেক্সট কোনো একটা বোর্ডের এক্সামে। তো জিএমও এর পূর্ণরূপটা কি? আমি কিন্তু বলছিলাম ফার্স্টে নিজে নিজে মনে করার চেষ্টা করো যে কি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড কি অর্গানিজম। কিন্তু এই যে কয়েকটাই কিন্তু এটার সাথে যায়, জেনারেল মডিফাইড অর্গানিজম, জেনেটিক্যালি মডিফাইড অর্গানাইজেশন। এটা তো ভাই ভুলে হইব না, মানে বলো মানে ওইটা তো একটা অর্গানিজম, মানে এটা শরীরের একটা ইয়ে না, মানে শরীর না সরি, মানে হচ্ছে বায়োলজি রিলেটেড যে কি বলে না ওইটা। তো অর্গানাইজেশন তো বায়োলজি রিলেটেড কিছু না। অর্গানাইজেশন কি একটা সংস্থা। তো এটা কি জীবন হইব? এটা তো জীবন হওয়ার কথাই না। তো এটা আমার আসলে দেখার সাথে সাথে এটা বাদ, অর্গানাইজেশন হবে না। এখানেও একটা সমস্যা আছে, জেনারেল মডিফাইড না, এটা কি জেনেটিক্যালি। জেনারেল মডিফাইড কেন হবে? এটা হবে কি জেনেটিক্যালি। তাহলে এটার জন্য এটা বাদ। এখানে কি আছে? জেনেটিক্যালি মডেম অর্গানিজম। ওরে ভাই মডেম, তবে আমরা বলো মানে তোমার শরীরের ভিত্তি কি তোমার মনে হয় বা মনে করো কোনো একটা ফসলের মধ্যে কি মডেম ঢুকাই দিবে? হচ্ছে কি যেটা হচ্ছে ইন্টারনেটের মডেম, ওদেরকে কি মানে কোনো ইন্টারনেট দিবে নাকি? না। তাহলে এটার জন্য কি এটাও হবে না। তাহলে অ্যান্সারটা আমার কি লাস্টেরটা, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এখানে বানান টানান সব ঠিক আছে এবং এটাই কি আমার আসলে অ্যান্সার। ঠিক আছে গেল। তো এটাও একটা বোর্ডে দেখবা দিয়ে দিছে। বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় কিসে কিসে? বায়ো ইনফরমেটিক্স বা ভাই আমি আবার বলতেছি বায়ো ইনফরমেটিক্স। এই যে বায়ো কথাটা কই, এই যে মনে করো বায়ো কথাটা, ঠিক আছে, এই বায়ো কথাটা কেন ইউজ করা হয়েছে? কারণ এটা হচ্ছে বায়োলজি থেকে আসছে। কই থেকে আসছে? বায়োলজি থেকে আসছে। তো বায়ো কথাটা যেহেতু বায়োলজি থেকে আসছে, তাহলে অবশ্যই বায়োলজি রিলেটেড জিনিসের মধ্যেই হচ্ছে এটা ব্যবহার করা হবে, তাই না? হ্যাঁ। তো এখানে কি কি আছে? ডিএনএ ম্যাপিং আছে। ডিএনএ ম্যাপিং এ অবশ্যই এটা একটা বায়োলজি রিলেটেড জিনিস, তাহলে বায়ো ইনফরমেটিক্সটা ব্যবহৃত হবে। আর আছে কি জিন ফাইন্ডিং আছে, আরেকটা আছে কি মেশিন লার্নিং। তাহলে ডিএনএ এর মধ্যে যে ডিএনএ ম্যাপিং আর হচ্ছে তোমার জিন ফাইন্ডিং এটা, বাট মেশিন লার্নিং এর মধ্যে কি জীবন ও বায়ো ইনফরমেটিক্সের দরকার আছে? না। কারণ মেশিন লার্নিং এটা কি, এটা হচ্ছে একটা সিএসসি টাইপ বা বলতে পারো যে মানে প্রযুক্তি টাইপের জিনিস, এটা কিন্তু বায়োলজি রিলেটেড না। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হবে? 1 ও 2। আমার অ্যান্সারটা কি হবে? 1 ও 2 গেল। আচ্ছা পরে আমি এখন যদি নেক্সটে যাই, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণ। ভাই ফার্স্টে এখানে একটা কথা ভালো মতো একদম বইলা দিছে, কি শনাক্তকরণ। তো আমারে বলো শনাক্তকরণ জিনিসটা কই ছিল? শনাক্তকরণ জিনিসটা ওইখানেই ছিল যেখানে আমি কি সংজ্ঞা বলেছি আপনাদেরকে। এটার মধ্যে কিসের মধ্যে ছিল? বায়ো ইনফরমেটিক্স না, কিন্তু বায়ো কি মেট্রিক্স। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে আমার? বায়োমেট্রিক্স।
কেন? কারণ আমি এটা কিভাবে বুঝছি বায়োমেট্রিক্স? প্রথম কথা এখানে আছে শনাক্তকরণের কথা, তাহলে আর সেকেন্ড কথা হচ্ছে কি একটা বৈশিষ্ট্য থেকে শনাক্তকরণ, তার মানে এটা কি বায়োমেট্রিক্সের মধ্যে পড়ে। ঠিক আছে, আশা করি তোমরা সবকিছু বুঝতেছো এবং ভালো মতো আমার সাথে প্র্যাকটিস করতেছো। এই যে ন্যানো পার্টিকেলের আকৃতি কত ভাই, ন্যানো 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 কথাটা আসছে, এর মানে কি এটা হচ্ছে কি তোমার ন্যানো টেকনোলজির অংশ। তো এটা একদম ঠাড়া মুখস্থ মনে রাখবা কি ন্যানো পার্টিকেলের আকৃতি হচ্ছে কি 1 থেকে 100 ন্যানোমিটার, 1 থেকে 100 কি ন্যানোমিটার। এবং আপনার আরেকটা দেখেন, এটা কিন্তু ঢাকা বোর্ড 23-এ আসছিল, তার মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে কি আমি এটা দিছি, কারণ এটা অনেকের ভুলে যাবেন, বা আপনি যখন স্লাইডটা আরেকবার গো থ্রু করবেন তখন মনে পড়বে আপনার জিনিসটা। ঠিক আছে, বসে কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? তুমি একটা নর্মাল জিনিস দেখো, 31 ডিগ্রি সেলসিয়াস বা 21 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেলসিয়াস, এগুলোতে যদি কোষ মানে কোষে সরবরাহ বন্ধ হয়ে যেত, তাহলে তো যেই শীত দেশগুলো আছে না, এমনি তো ওখানে মানুষ মরে যেত। কারণ অনেক দেশে হচ্ছে মনে করো -20 -28, এগুলো নর্মাল বলতে গেলে একদম নর্মাল। এটা কোনটা হবে? এটা হবে যেটা আমার বইয়ের মধ্যে সুন্দর মতো দেওয়া আছে, -41 ডিগ্রি সেলসিয়াস থেকে কি 196 ডিগ্রি সেলসিয়াস। আর আরেকটা কেমনে বুঝতে পারো? 0 ডিগ্রি, 21 ডিগ্রি, 31 ডিগ্রি, এটা হচ্ছে কি মনে করো যে কানাডা, ইউএসএ, ওগুলাতে এই টেম্পারেচারগুলো নর্মাল এমনি থাকে এগুলা। কিন্তু 41 ডিগ্রি থেকে যদি 196 ডিগ্রির মাঝখানে চলে যায়, তখন কি আস্তে আস্তে কোষের মধ্যে কি অক্সিজেন সরবরাহটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা যাই, ন্যানো বুঝায় কোনটি? ন্যানো বুঝায় কোনটি? 10⁻⁹, 10⁻⁹ এইটা একদম ভালো মতো মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে তোমাদের এটা কি, এখন যারা সায়েন্সে আসো তাদের তো এটা লাগবেই, ফিজিক্সে এটা ন্যানোমিটার নিয়ে তোমরা কাজ করবাই, কিন্তু তাহলে ন্যানো কোনটা? 10⁻⁹, একদম ভালো মতো যেন এটা মনে থাকে। ঠিক আছে, এটা বক্স করে দিই, গেল। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে, ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে কি কি আছে? এখানে আছে কম্পিউটার, ক্রায়োপোর্ব, আর হচ্ছে রোবট। ক্রায়োপোর্ব, এটা নিয়ে অনেকেরই কোশ্চেন থাকবে, আমি শিওর, জিজ্ঞেস করবে ভাই ক্রায়োপোর্ব কি, ক্রায়োপোর্ব কি? এটা হচ্ছে আসলে তোমার একটা চিকিৎসাতে ব্যবহৃত এরকম একটা যন্ত্র, যেটা হচ্ছে কি মনে করো একটা পেন্সিলের মতো বা বলতে পারো একটা কলমের মতোই দেখতে, এটা যে হচ্ছে ইনজেক্ট করা হয় না অনেক কিছু, ওইটার জন্য। তো ক্রায়োপ্রোবটার মধ্যেও কিন্তু কি তোমার ন্যানো টেকনোলজি ব্যবহৃত পারে, কারণ দেখো ক্রায়োপ্রোব বলো, রোবট বলো, তোমার হচ্ছে আরেকটা কি বলছে, কম্পিউটার বলো, এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই কম্পিউটারে তো লাগেই ভাই। তোমার যে মেমোরি মানে মাদারবোর্ডটা আছে, ওটার মধ্যে যে চিপগুলো আছে, ওগুলো যদি ন্যানো টেকনোলজি ইউজ না করা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। সেকেন্ডলি তোমার বলতে পারো রোবটের মধ্যে কিন্তু চিপ ইউজ করা হয়। এরপর যে অ্যাকচুয়েটর, এগুলোর মধ্যে যে মেমোরি টেমোরি জিনিসগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু কি ন্যানো টেকনোলজির মাধ্যমে কি ইউজ করা হয় বা কি ব্যবহার করা হয়। তো এখানে কি তিনটাই ঠিক আছে, আমার কি অ্যান্সার এখানে 1 2 3 হবে। ঠিক আছে, নেক্সটটাতে যদি আমরা যাই, বলছে মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? এটা তো আর বলার মতো নাই, আমরা তো একবার অলরেডি দেখে আসছি। দুঃসাধ্য কাজ মানে কি, যেটা মানুষের দ্বারা সম্ভব না, বলতে পারো মানুষের জন্য যেটা করা মানে কষ্টকর, কোনটি? রোবোটিক্স। কোনটি? রোবোটিক্স। ঠিক আছে, তাহলে নেক্সটটাতে যদি আমরা যাই, ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণে করার প্রযুক্তি কোনটি? অদ্বিতীয়ভাবে, আপনি অলরেডি বুঝে গেছেন এই কথাটা দেখে, অদ্বিতীয়ভাবে। তাহলে অদ্বিতীয়ভাবে জিনিসটা কি হবে? অনেকবার বলছি, বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স একদম সংজ্ঞা থেকে কিন্তু এটা কোয়েশ্চেন তুলে দিছে, সংজ্ঞা থেকে এটা কোয়েশ্চেনটা তুলে দিছে, বায়োমেট্রিক্স। ঠিক আছে, পরের স্লাইড, রোবট ব্যবহৃত হয় কিসে কিসে? রোবট ব্যবহৃত হয় কিসে কিসে? এখানে আছে বাসাবাড়িতে গৃহস্থলীর কাজে, পরিকল্পনা প্রণয়নে, খনির অভ্যন্তরীণ কাজে। ভাই রোবট কি তোমারে বলবে যে ভাই আপনি এইভাবে ক্লাসটা নিতে পারেন বা স্টুডেন্টদেরকে এই ব্যবস্থাটা দিতে পারেন? এটা কি রোবট কখনো বলবে না কিন্তু। তাহলে এখানে কি আছে? পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা মানে কি? কোনো কিছু একটা প্ল্যান করা। এখন প্ল্যান করার মধ্যে কি রোবট জীবনও কোনো করতে পারবে? পরিকল্পনা মানে কি? একটা প্ল্যান করা না? এখন প্ল্যানিং এর কাজটা কি রোবট করতে পারে? অবশ্যই না। তাহলে এই জন্য কি এটা কিন্তু হবে না। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি কি? 1 আর 3। অনেকে উত্তর আমি কমেন্টে দেখতেছি অনেকে উত্তর দিতেছো, ভালো কথা, তোমরাও ভাইয়ের সাথে পড়তে থাকো, এটা একটা ভালো কাজ করতেছো, বাট প্র্যাকটিসও করতে থাকো এবং ভাইয়ের কথাগুলো শুনতে থাকো। আচ্ছা, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করে কোন প্রযুক্তি করছে? বিভিন্ন জটিল রোগের কারণ, বিভিন্ন কি জটিল রোগের কারণ, ভাই ভালো মতো বুঝো, জটিল রোগের কারণ বলছে কিন্তু, কারণ কোন প্রযুক্তি আবিষ্কার করছে বা কাজ করতেছে কোনটা? এখানে কিন্তু আবিষ্কার করার থেকে আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে, ঠিক আছে, এই কথাটা আরো বেশি ইম্পর্টেন্ট, যে কাজ করতেছে কোনটা। বলো এটা কি হবে? এখানে তো অনেকগুলাই আছে। হ্যাঁ, একজন কমেন্ট করছো বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স কেমন জানি একরকম লাগে। আমি কিন্তু তোমাদের কোয়েশ্চেনের অনেকে বি বলতেছো, ন্যানো টেকনোলজি। আচ্ছা একটু ভাইবা চিন্তা বলো।
ভাবে চিন্তা বলো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে একজন কমেন্ট করছে কি যে বায়ো ইনফরমেটিক্স আর বায়োমেট্রিক জিনিসটা একটু একরকম লাগে, এটা ভাইয়া যখন পড়াইতেছিলাম তখন কিন্তু ভাইয়াও বলছিলাম যে এই জিনিসটা একরকম একটু কিছুটা শোনা যায়। আচ্ছা, এই যে তোমাদের নিজেদের মধ্যে কিন্তু একটা সমস্যা দেখছো, যে একজন ফার্স্টে বলতেছিল ক, আবার কয়েকজন ফার্স্টের দিকে বলছো ঘ, এই যে এখন আবার একজন বলতেছো যে লাস্টেরটা হবে মানে ঘ হবে, আবার অনেকে গ বলতেছো। বলো তো এটা কোনটা? আমি আবার বলি, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? তোমরা বলো, আমি একটু হচ্ছে তোমার ইয়েটা পানি পানি খেয়ে আসি, একটু দাঁড়াও। পানির বোতল। পানির বোতল নাই নাকি এখানে? ও আচ্ছা, পানির বোতল তোমার এখানে রেদন ভাইয়া লাইটের মধ্যে দিয়ে দিছে, এই জন্য তো আমি পাইতেছিলাম না। ধরো, ধরো লাইটটা আবার ঠিক করে দিতেছে। আচ্ছা, এই যে থাক ভাই, অনেকক্ষণ অনেকক্ষণ আপনারা মারামারি করছেন, বাদ দেন বাদ দেন বাদ দেন, হইছে হইছে। এক একজন ঘ, সবাই এক একজন এক একটা বলতেছে, একজন বলতেছে ক, একজন বলতেছে খ, একজন গ। আমি কি তাহলে বলবো যে এটা পুরোটাই উত্তর? এখানে যা যা আছে সবগুলাই উত্তর, ঠিক আছে? সবগুলাই এখানে উত্তর, কোনোটাই উত্তর না, মানে কোনোটাই মানে কোনোটাই ভুল না, সবগুলো উত্তর, সবগুলো ঠিক আছে। মানে কেউই কিন্তু এমন একটাও নাই যেটা কেউ বলে নাই। আর আমি তো আরেকটা দেখতেছি, মনে হয় কয়েকজন আছে যে চারটাই বলছে, চারটাই বলছে যে সে কোনো মানে রিস্কের মধ্যে থাকবে না, সে সেফ সাইডে খেলবে, যেটা উত্তর হয়েছে এটা তো ওর হবেই শিওর। আচ্ছা, এখন আমি তোমাকে তাহলে জিনিসটা বলি। দেখো, এখানে প্রথম কথা, আমি এই জিনিসটা কেন মার্ক করছি আমারে বলো তো? আমি এই জিনিসটা কেন মার্ক করেছি? এই জিনিসটা, এই যে আমি যেটা এখানে মার্ক করছি, কোনো একটা কারণেই তো অবশ্যই মার্ক করছি, তাই না? যে কোন প্রযুক্তিটা কাজ করতেছে। দেখো, কাজ করতেছে আর হচ্ছে কোনটা আবিষ্কার মানে আবিষ্কার একদম ডাইরেক্ট করতেছে, এটা কিন্তু আলাদা। আমি আগে একটা একটা করে যাই। ক্রায়ো সার্জারি, ভাই ক্রায়ো সার্জারিটা মেইনলি কি করতেছে? ক্রায়ো সার্জারিটা হচ্ছে তোমার যে কোনো একটা রোগ হইলে ক্রায়ো সার্জারিটা করার মাধ্যমে ওই রোগটা থেকে তুমি প্রতিকার পাইতেছো, ওই রোগটা থেকে তুমি কি প্রতিকার পাইতেছো। তাহলে প্রতিকার পাওয়াটা আর কাজ করতেছে কোনটা, এটা কি এক? তাহলে কিন্তু এটা মোটেও হবে, এটা এটা হওয়ার কথা না। দেন আমি পরেরটাতে আসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ভাই তুমি যদি এখানে বলে দিত যে ডিএনএ নিয়ে কাজ করতেছে বা হচ্ছে মানে কোন জিনিসটা হচ্ছে কাজের মানে আবিষ্কার করতেছে, তাইলে ওইটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাথে যাইতো। বাট এখানে যেহেতু একদম মানে আর ন্যানো টেকনোলজি, ভাই ন্যানো টেকনোলজিতে কোনো কথা আসতেছেই না। জটিল লোক ঠিক আছে, এখানে কিন্তু এমন বলে না যে মানে ন্যানো পর্যায়ের কোনো কিছু। এখানে কি বলছে যে একটা জটিল রোগ আছে, ওই রোগটার কারণ কারণ ওই রোগটার কারণ কি, আবিষ্কারের কোন প্রযুক্তি কাজ করছে, তাই একটা প্রযুক্তি আছে যেটা কাজ করতেছে। তো এটা কিন্তু ন্যানো টেকনোলজি হওয়ার কথাই না। আর বাকি আছে তোমার বায়ো ইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো না বলছি। দেখো, বায়ো ইনফরমেটিক্সটা জিনিসটা কি? একটা তথ্য সম্পর্কে কাজ করা না, তথ্য তথ্য নিয়ে জিনিসটা কাজ করা না। এই জন্য এখানে কোন অ্যান্সারটা হবে? এখানে হবে বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে? তো আপনাদের মারামারি কেন ভুল হয়েছে বা আপনাদের মারামারির জিনিসটা বুঝছেন যে এখানে আসলে অ্যান্সারটা কি হবে? ওই যে অনেকে এখন কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি করার কোনো কিছু নাই, আপনি জাস্ট একটু বুঝার চেষ্টা করেন। ভাইয়া যেহেতু এখানে দাগাইছি, কাজ করছে কোনটা, এটা তো অবশ্যই একটু বুঝেই দাগাইছি, না তো আমি এই জিনিসটা এইভাবে একদম মানে ডাইরেক্ট দাগাই যেতাম না। তো এই জন্য এখানে কথাটা কি, বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্সটা কি? একটা জটিল রোগের জন্য কাজ করে, এই যে কাজ কথাটা এখানে উল্লেখ করে দিছে, এই জন্য আমি এখানে বায়ো ইনফরমেটিক্সটাতে মানে উত্তরটা বেশি যাচ্ছে এই অ্যান্সারটার সাথে। যদি এখানে বলতো যে জাস্ট আবিষ্কার করে কোন কোন প্রযুক্তি, তাহলে কিন্তু আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিতে পারতাম। বাট যেহেতু কাজেরটা বলে দিছে, তাই কি এটা বায়ো ইনফরমেটিক্স হবে। ঠিক আছে, নেক্সট লাইনে যদি আমরা যাই, বলছে প্রোটিন মিথস্ক্রিয়া গবেষণায় কোন প্রযুক্তি, গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি কোনটি? এখানে আছে এআই, ন্যানোটেক, বায়োমেট্রিক্স আর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখন আমাকে এটা বলো তো, এটা কি হবে? এআই নাকি ন্যানোটেক নাকি বায়োমেট্রিক্স নাকি বায়ো ইনফরমেটিক্স নাকি? হ্যাঁ হ্যাঁ, যারা বলছো ওদেরকে ধন্যবাদ। ঠিক আছে, সবাই আবার অনেকে আছে চারটাই বলছিল। এটা বলো তো একটু কি হবে? একটু মজা করা যাক তোমাদের সাথে। কি এবার কি অনেকে, এখন কিন্তু দেখতেছে আমি অনেকে অ্যান্সারই দিতেছে না, ভয় পেতেছো নাকি না কিসের জন্য?
এবার কি ভয় অ্যান্সার দিতেছো না যে না ভাইয়ার হচ্ছে সেফ সাইডে থাকি, এবার আর সবকিছু বলবো না, এবার হচ্ছে জাস্ট যেটা উত্তর ওইটাই, ওইটা ভাইয়াই বলুক, আমি আর বলবো না। ভয়ের কিছু নাই। দেখো মেইন জিনিসটা কি, মানে তুমি যদি ভুল উত্তর দাও, এখন যদি ভুল উত্তর দাও, তাহলে কি পরবর্তীতে গিয়ে এটা আর মনে করো যে সমস্যা হবে না, এন্ড কি ভালো মতো তুমি কি জিনিসটা বুঝতে পারবা। সুতরাং অ্যান্সার দিবা না এরকম করো না, অ্যান্সার দিও, বা তোমার যখন মনে করো যে নিজের মনে হবে যে না আমি চেষ্টা করি, চেষ্টা করবা, চেষ্টা করতে কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, এই যে অনেকেই উত্তর দিয়ে দিছো ওইটাই। বি আবার যারা বলতেছো ওইটা আমি একটু সরি, ন্যানোটেক কেন হবে ভাই, ন্যানোটেক একে তো ন্যানো টেকনোলজি বলেনি। আর একটা জিনিস দেখো, প্রোটিন বিশ্লেষণে গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি কোনটি? প্রথম হচ্ছে তোমার এআই, ন্যানোটেক, বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স তো নাই, বায়োমেট্রিক্স জিনিসটা কি, এটা হচ্ছে যে শনাক্তকরণে ব্যবহার করা হয়। এআই তো এখানে কি তোমার এই চ্যাপ্টার রিলেটেড না, এটাও একটা কথা যে এআই এর কাজটা এখানে এটা দিয়ে হবে না। ন্যানোটেক, ন্যানোটেক কি, এটা আমি বারবার বলছি যে একদম তোমার হচ্ছে কি যদি উল্লেখ করে দেয় যে একটা মানে ওই যে ন্যানোটেকনোলজির যে কাজগুলো আছে ওগুলা, তাইলে তোমার ন্যানোটেকটা পড়ে। তাহলে এখানেও কি হবে অ্যান্সারটা, বায়ো ইনফরমেটিক্স। এখানে অ্যান্সারটা কি হবে তোমার, বায়ো ইনফরমেটিক্স। কারণ কি, বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কি, তোমার কি একটা ইনফরমেশন স্টোর করা বা ইনফরমেশন বিনিময় করা বা ইনফরমেশনটা নিয়ে কাজ করা, ওইটাই কি এই প্রযুক্তিতে কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে এখন আমরা নেক্সটটাতে যাই। নোট ভিত্তিক অন্যের তথ্য নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? এইটা, এই প্রশ্নটা হচ্ছে আপনাদের ইয়েতে আছে, কি বলে, বইয়ের মধ্যে বা মেন বইয়ে মেবি এই পার্টটা আছে, এটা আমার মনে আছিল। ঠিক আছে, এটা আপনাদেরকে আমার স্লাইডে পড়ানো হয়, বাট এটাকে কি বলা হয়, প্লেজিয়ারিজম বলে। প্লেজিয়ারিজম বলে বা প্লেজারিজম আসলে ইংলিশ ওয়ার্ডটা। ঠিক আছে, প্লেজারিজম বলা হয় যে মনে করো যে আমি কিছু, মনে করি যে আমার ক্লাসটা, আমার এই ক্লাসটা যদি আরেকজন সুন্দর মতো কি ওর নামে চালায় দেয়, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে প্লেজারিজম হবে, যে আমার একটা জিনিস সে কপি করে কি নিজের নামে চালা দিচ্ছে। আচ্ছা, নেক্সট স্লাইডে যদি আমরা যাই, শেষ। তাহলে আমাদের কি এমসিকিউ ডান, একটু পর্যন্ত আমাদের এমসিকিউ ছিল, এমসিকিউ প্র্যাকটিসটা। কিন্তু আমার এমসিকিউ প্র্যাকটিস আপনাদের আমার সাথে ডান, আপনাদের কিন্তু আরও প্র্যাকটিস করা লাগবে। গাইড খুলবেন, টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার খুলবেন, যেই বই আছে আপনাদের কাছে বই দেখবেন, সব কি এমসিকিউ নিজে নিজে করে ফেলবেন, সলভ করে ফেলবেন। ঠিক আছে, গেল। এবার কি আমি কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন রাখছি, কারণ কি বলছিলাম যে একটু তোমাদের হয়তো বা ধরতে বা কি একটু ঝামেলা হতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা যদি দেখি এখানে কি বলছে, আচরণিক ডেটা ব্যাখ্যা করো। প্রথমত আচরণিক ডেটা, এই কথাটা দেখা, এটা এটা কিন্তু একটা বোর্ডে আসছিল, কোন বোর্ডে এটা নাই, বাট এটা বোর্ডে আসছিল, এই জন্য আমি জিনিসটা দিছি। আচরণিক ডেটা ব্যাখ্যা করতে বলছে। আচরণিক ডেটা কোন মানে কোন পার্টের অংশ? এটা অবশ্যই বায়ো মেট্রিক্সের অংশ, কারণ বায়োমেট্রিক্সের মধ্যেই তো একটা আচরণগত একটা জিনিস, কি বৈশিষ্ট্যগত জিনিস, আচরণগত জিনিস দেখি তোমার হচ্ছে ব্যক্তি শনাক্ত করা হয়। ঠিক আছে, তাহলে এই যে ক্লাস শেষ না, ক্লাস শেষ না আরেকটু আছে, আপনি দেখেন দেখেন ক্লাস শেষ না আরেকটু আছে। আচ্ছা, তাহলে আচরণিক ডেটা কি জিনিসটা কিসের মধ্যে হচ্ছে, বায়োমেট্রিক্সের মধ্যে পড়ে। তো এই জন্য এটা ভালো মতো মনে রাখতে হবে, এটা হচ্ছে বায়োমেট্রিক্সের একটা অংশ। আর আমরা এখানে দুইটা পড়ছিলাম না, যে দুইটা জিনিস হচ্ছে বিবেচনা করে তাদের বৈশিষ্ট্য নির্বাচন করা হয়। একটা হচ্ছে কি তার শারীরবৃত্তীয় ডেটা, আরেকটা হচ্ছে কি তার আচরণিক ডেটা। আচরণিক ডেটার মধ্যে কি কি আছে, তোমার সিগনেচার ভেরিফিকেশন আছে। কারণ কি তোমার সিগনেচারটা তুমি নিজে তো বুঝাই দাও, তুমি কি এটা কি মানে এমন যে একেবারে অনন্য, মনে করো আমি মনে করো যে একটা সিগনেচার দিলাম, ঠিক আছে, মনে করো আমার এটা হচ্ছে আমার সিগনেচার, ঠিক আছে, ধরো যে আমার এটা সিগনেচার, আমি চাইলে কি এই সিগনেচারটা পাল্টে দিতে পারি না, আমি আজকে এটা দিতেছি, আমি আরেকদিন হচ্ছে তোমার কি এটা দেওয়া শুরু করলাম, তাহলে কি চেঞ্জ হয়ে গেল না সিগনেচারটা? এটা হচ্ছে আমার আচরণগত বৈশিষ্ট্য। এটা কিন্তু এমন না যে একদম অনন্য বৈশিষ্ট্য বা অদ্বিতীয় বৈশিষ্ট্য, যে জীবনের প্রথম থেকে আমি একটা জিনিসে ব্যবহার করতেছি। সেকেন্ড হচ্ছে কি ভয়েস রিকগনিশন। আমার ভয়েসটা একসময় উঁচা নিচে হতে পারে, একসময় বেস বেশি হতে পারে, বেস কম হতে পারে। পরে কি আছে আরেকটা, কিস্ট্রোক ভেরিফিকেশন। কিস্ট্রোক ভেরিফিকেশন মানে কি, মনে করো আমি প্রত্যেকটা ওয়ার্ড আমি যে লিখতেছি, যেমন মনে করো যে আমি লিখলাম যে আমি পড়তেছি, ঠিক আছে, এই যে এই ওয়ার্ডগুলো যে লিখলাম, এখানে কিস্ট্রোক বলতে কি যে আমি এই যে সরেয়া এই ওয়ার্ডটা কতটুক লিখছি, কতটুক মাপ নিয়ে লিখছি, এই প্রত্যেকটা ওয়ার্ড কতটুক ভাবে লেখা হচ্ছে, এগুলাই হচ্ছে কি আমাদের কিস্ট্রোক ভেরিফিকেশন। এটার মাধ্যমেও কি একটা মানুষকে শনাক্ত করা যায় যে সে কিভাবে লিখতেছে বা তার হ্যান্ডরাইটিং গুলো কিরকম। ঠিক আছে, তো এটা একটু ভালো মতো মনে রাখবা যে আচরণিক দিকগুলো কি কি, এটা অবশ্যই লিখতে হবে, সিগনেচার ভেরিফিকেশন, ভয়েস রিকগনিশন, আছে কি কিস্ট্রোক ভেরিফিকেশন। পরে কি আছে, বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতেও যাতায়াত করা যায়, ব্যাখ্যা করো। সেম আমি যেই কোশ্চেনগুলো আপনাদের এখানে দিছি, এগুলা কিন্তু আপনাদের কি এইচএসসিতে আসছিল। তাহলে প্রথম কথা হচ্ছে কি এখানে বলছে ড্রাইভারবিহীন গাড়ি। এখন ড্রাইভারবিহীন গাড়ির মধ্যে আপনি তাহলে কিভাবে এটা ইয়ে করতে পারবেন, সুন্দর, আরে গেল কেন, আচ্ছা হ্যাঁ, তাহলে বর্তমানে ড্রাইভারবিহীন কি গাড়িতেও যাতায়াত করা যায় বলতে গাড়ি চালাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগকে বোঝানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি এআই কে, বা হচ্ছে বলতে পারো তোমার এখানে রোবোটিক্সও ব্যবহার করা হয়। তুমি যদি এখানে একটা এআই এর যন্ত্র দিয়ে দাও বা কি একটা রোবটকে বসায় দাও, সে কি সুন্দর মতো কি নিজে নিজে সেলফ ড্রাইভিং এবং কি আশেপাশের জিনিসপাতি দেখা দেখা কি সেলফ ড্রাইভিং করে কি তোমাকে নিয়ে যেতে পারবে। এখানে খুব সুন্দর মতো ব্যাখ্যা করা আছে যে কি অটো ড্রাইভিং এ ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়িগুলোকে সেলফ ড্রাইভিং ভেহিকল বলা হয়। মানবহীন
গাড়িতে বা সেলফ ড্রাইভিং কার ও বিমানে অটো পাইলট মোড চালানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। তো এই কথাটা কিন্তু একদম ভালো মনে রাখবে যে আমার এখানে কি ব্যবহার করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিসের জন্য? আমার ড্রাইভারবিহীন গাড়ির জন্য। এখানে আমি যেই প্রশ্নগুলো দিছি এটা এই জন্যই দিছি যেন কি আপনি বুঝতে পারেন, আপনার যেন আসলে এটা ভালো মতো লিখতে পারেন। আর সেকেন্ড কথা কি, যে এগুলো যেন মনে থাকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সটটাতে যে আমরা যাই, এই যে ঘরের মধ্যে ড্রাইভিং শেখা সম্ভব, এইটা অনেক ইম্পর্টেন্ট। আমার কেন জানি মনে হয় এটা সামনের কোনো একটা বোর্ডে, এটা কি বলে এইচএসসি এখন একটা হোক পরেরটা হোক, কোনো একটা বোর্ডে কি 27 হোক 28 হোক, কোনো একটা বোর্ডে এটা দিয়ে দিবে। এন্ড আপনাদের কোনো একটা বোর্ডের মধ্যে এটা আশা করি আসবে যে ঘরের মধ্যেই ড্রাইভিং শেখা সম্ভব। এটা কিভাবে? আমরা কি পড়ছি? ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি কি ছিল? একটা ভিআর, মানে হচ্ছে একটা সিমুলেটেড একটা মানে পরিবেশ, যেটা কি আসলে সত্যিকারের না, এটা কি আমার বিভিন্ন গ্রাফিক্স বা বিভিন্ন কম্পিউটারের জিনিস দিয়ে কি এগুলো বানানো হয়। তো এই যে ভিআরটা যে ব্যবহার করা হচ্ছে, এই ভিআরটা কিন্তু কি আমি বাসায় বসে, বা মনে করো ওই যে যেটা বলছিলাম, আপনার মনে করেন যে আপনি হচ্ছে যে নতুন, আজকে মনে করেন যে নতুন আপনি মাত্র গাড়ি চালানো শিখছেন, বা মনে করেন যে গাড়ি, বা মনে করেন আপনি একটা আপনি পাইলটের প্রশিক্ষণ নিছেন। এখন প্রথম দিনই যদি আপনাকে একদম রিয়েল টাইমের একটা গাড়ি দিয়ে দেয় বা একটা রিয়েল একটা পাইলট দিয়ে দেয়, তাহলে কি আপনি ওটা মানে একটা রিস্ক হয়ে যায় না? কারণ ওটা আপনার টেস্ট ড্রাইভ। বা বলতে পারো যে একজন বলতেছে বই নাই, সমস্যা নাই, বইটা তুমি একটু কালেক্ট করো, বা আমাদের তো রেদন ভাই হচ্ছে তোমাদের কি বইয়ের হচ্ছে ইয়ে দিয়ে দিছে, পিডিএফটা দিয়ে দিছে, ওইখান থেকে তুমি একটু দেখে নাও। আচ্ছা, যেটা বললাম যে কি বলে তোমার মনে করো প্রথম দিনই যদি আমি আপনার একদম একটা আসল গাড়ি বা হচ্ছে রিয়েল একটা প্লেন দিয়ে দিই, আপনি কিন্তু এমন হইতেই পারে যে টেস্ট ড্রাইভের জায়গায় আপনি সুন্দর মতো প্লেনটা চালালেন, টেক অফ করার টাইম মানে কি বলে ল্যান্ড করার টাইমে প্লেনটা দিলেন একদম মানে ভাষায় একদম পুরা নষ্ট করে দিলেন। তো এটা কিন্তু আপনার একটা বড় সমস্যা হতে পারে। একে তো আপনার জীবনের ক্ষতি হইতেছে, সেকেন্ড হচ্ছে কি একটা বড় একটা কি লস হইতেছে কোম্পানিরও। তো এই জন্য আমরা কি ভিআরটা ব্যবহার করি। ভিআর দিয়ে কি আমরা সুন্দর মতো বাসায় বসে একটা পুরো এরকম ভাবে একটা সিনারিও, এরকম ভাবে একটা গ্রাফিক্স দিয়ে তৈরি করতে পারি জিনিসটা, যে কি যেন আমাদের একদম রিয়েল মনে হবে, এবং আমরা কি রিয়েল টাইম যে প্রশিক্ষণটা নিতে পারি। তো এইভাবে কি ঘরে বসেও তুমি ড্রাইভিং শিখতে পারবা। কারণ তোমাকে যদি কি ঘরে বসে ড্রাইভিং না শিখায়, বাইরে যদি আমি রাস্তার মধ্যে ড্রাইভিং শিখতে দেই, তখন কি তুমি ঠাস করে আরেকটা গাড়ির সাথে লাগাই দিবা, এটা কিন্তু তোমার গাড়িরও ক্ষতি হবে, প্লাস অন্য যে গাড়িটা মানে লাগাই দিয়েছো তুমি, ওইটারও তোমার জরিমানা দিতে হবে। তো এটার মধ্যে কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ঘরে বসে ড্রাইভিং শেখা সম্ভব। কিভাবে? ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম, যাতে কি মডেলিং ও অনুকরণ বিদ্যার সাহায্যে কি প্রয়োগের মাধ্যমে কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে বাকি উপলব্ধি করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে অনুকরণকৃত পরিবেশ হুবহু বাস্তব পরিবেশের মতো, মানে তোমার একদম কি মনে হবে যে তুমি আসলে একটা গাড়ি চালাইতেছো, তোমার যে গাড়ির গিয়ারগুলো আছে, তোমার আশেপাশে যে অন্য গাড়িগুলো চলতেছে, ইভেন এরকম ভাবে ওটা সাজানো হয় যে তুমি মনে করো একটা গাড়ির আসলে লাগাই দিছো, তোমার একদম মনে হবে যে আসলে তুমি কি ওটারে মানে তুমি একটা অ্যাক্সিডেন্ট করছো এরকম মনে হবে, কারণ তোমার কি পুরো এরকম স্যুট আছে, গ্লাভস আছে, নিজের ভিআর এর সানগ্লাস হেডসেট আছে, সব একদম কি ইউজ করা হয়। ঠিক আছে, বুঝছো? তো এটা গেল। দেন এই কটা ছিল তোমার অনুধাবনমূলক প্রশ্ন। এখন আমি যা সৃজনশীল দুইটা প্রশ্ন এই জন্য রাখছি তোমাদেরকে কি জাস্ট আমি বলে দিব যে মানে কিভাবে তোমরা মনে করো যে বুঝতে পারবা যে সৃজনশীলটা কি। প্র্যাকটিসটা কোনটা করবো? থিওরির সৃজনশীল কিন্তু ভাইয়ার সাথে প্র্যাকটিস করে লাভ নেই। থিওরির সৃজনশীল কি তোমার নিজের প্র্যাকটিস করতে হবে। থিওরির হচ্ছে কনসেপ্টটা বোঝা লাগে। ভাইয়া কিন্তু কি প্রথম দুইটা ক্লাসে তোমার হ্যাঁ দুইটা ক্লাসে তো গেল, দুইটা ক্লাসে কি সুন্দর মতো কনসেপ্ট বুঝাই দিছি। এখন সৃজনশীল প্র্যাকটিসটা পুরোপুরি তোমার উপর, তুমি সুন্দর মতো কি সৃজনশীল প্র্যাকটিসটা করবা, এন্ড কি নিজের থেকে প্রত্যেকটা সৃজনশীল পুরোপুরা বুঝবা যে কিভাবে সৃজনশীলটা লিখতে হবে, বাকি কিভাবে লেখলে আমি বেশি নাম্বার পাবো, কিভাবে অ্যান্সার করবা এটা তো আমি অলরেডি বলে দিছি কনসেপ্ট ক্লাসে, কিন্তু আমি একদম ভালো মতো বলছি। তুমি জাস্ট ভাইয়ার কথাগুলো অ্যাপ্লাই করবা, এটা হচ্ছে তোমার কাজ। এন্ড কিভাবে তুমি মনে করো যে কোয়েশ্চেন বুঝতে পারো যে কোনটার থেকে অ্যান্সার মানে কোয়েশ্চেন আসছে বা কি এখানে জানতে চাইছে, ওইটা কি প্র্যাকটিস করতে করতে তোমার হয়ে যাবে। তো এখানে একটা কোয়েশ্চেন কি আছে, এটা মেবি ঢাকা বোর্ডে আসছিল। বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে। তার মানে একটা কারখানা স্থাপন করবে, এটা একটা প্ল্যানিং করতেছে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর, এই যে কথাগুলো একটু দেখো, মানুষের সহায়তা ছাড়াই কি অ্যাকচুয়েটর, অন্য কালার দিলে দেখি তো কেমন আসে, হ্যাঁ সবুজটা ভালোই লাগতেছে, অ্যাকচুয়েটর এবং কি কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব হবে। কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড, দেখো একটু কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে এবং কি কারখানাটির ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করেন। ত্রিমাত্রিক মডেল কি প্রণয়ন করেন। এখানে কিন্তু কিছু কিছু কথা আছে, ঠিক আছে। প্রথম কথা আমি এখানে দেখেই বুঝতেছি যে আমার অ্যাকচুয়েটরের কাজটা এখানে কিসে, অ্যাকচুয়েটর এই জিনিসটা কোথায় ইউজ করা হয় আমার বলো তো? রোবোটিক্সে না? রোবটের মধ্যে না? আমরা পড়ছি না ওই যে রোবটের ওই অ্যাকচুয়েটর, এরপর যে তার যে হাত পা, এগুলো কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে। এই যে তাহলে এখানে অ্যাকচুয়েটরটা কি
রোবোটিক্স থেকে আসছে। তাহলে আমার দেখে আমার উদ্দীপকটা দেখে আমার বোঝা হয়ে গেছে কি যে আমার এখানে রোবোটিক্সের প্রথম পার্টটা আলোচনা করেছে রোবোটিক্স নিয়ে। পরেরটা এখানে কি বলছে, কৃত্রিম সিমুলেটেড পরিবেশ কারখানাটি ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করা হয়। এই জিনিসটা কৃত্রিম সিমুলেটেড পরিবেশ, এটা দেখে তোমার অলরেডি বুঝে যাওয়ার কথা না, এটা কি ভিআর। বলো ভাইয়া বলো, এই দুইটা জিনিস কি তোমার দেখে বোঝা যাওয়ার উচিত না যে প্রথম জিনিসটা কি, প্রথম পার্টটা আমার আসছে রোবোটিক্স থেকে এন্ড সেকেন্ড পার্টটা কি আমার ভিআর থেকে আসছে, যে কৃত্রিম পরিবেশ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ কারখানাটা কি ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করছে। এই দুইটা কিন্তু আমি অলরেডি বুঝে গেছি। গতে আমার কি কোশ্চেন করছে, নকশা প্রণয়নে প্রকৌশলীদের ব্যবহৃত প্রযুক্তিটি কোনটা, নকশা প্রণয়নে। তাহলে এই যে এখানে বলছিল কিন্তু উদ্দীপকের প্রকৌশল স্থাপনের তৈরিতে কি এটা ইয়ে করে, আর ঘতে বলছে উদ্দীপকে উল্লিখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি শ্রম বাজারে উপরে কিরূপ প্রভাব ফেলবে। তাহলে আমি কিন্তু বুঝে গেছি আমার একটাতে হচ্ছে কি রোবোটিক্সটা ব্যাখ্যা করতে হবে, আরেকটা দিকে আমার ভার্চুয়াল রিয়ালিটি বা কি ভিআর ব্যাখ্যা করা লাগবে। এই দুইটা যে প্রথমত হচ্ছে স্থাপন করার পরিকল্পনা যেটা গ্রহণ করছে সেখানে কি মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব, যেটা হচ্ছে রোবোটিক্সের পার্ট। আরেকটা কি তাদের কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কি কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে এবং কি ত্রিমাত্রিক একটা মডেল প্রণয়ন করে। তাহলে একটা হচ্ছে আমার কি সুন্দর মতো অ্যান্সার হবে রোবোটিক্স নিয়ে, আরেকটা অ্যান্সার কি হবে আমার ভিআর নিয়ে। আমি ভিআর এর জিনিসগুলো বলবো, ভিআর এর কাজগুলো বলবো, রোবোটিক্স কেন প্রয়োজন করে বা কেন দরকার, রোবোটিক্সের কি কি জিনিসগুলো আছে ওই পার্টগুলো আমি যদি সুন্দর মতো ব্যাখ্যা করে দিই তাহলে কি আমার এখানের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সটে যদি আমি যাই, এবার আবার কি এই যে দেখো ভাই, শুরুতেই আমি মানে কোশ্চেন আমার পড়তেও মন চাইতেছে না, আমি আপনার একটা স্লাইডের মধ্যে জিনিস লিখে দিয়েছিলাম। এখানে কি আছে, চিপস। কি আছে, চিপস। ভাই চিপস দেখার সাথে সাথেই তোমার বুঝে যাওয়া উচিত এখানে কিসের কাজ আছে। তোমার এটা বুঝে যাওয়া উচিত না যে চিপস আছে মানে কি এখানে কিসের কাজ আছে, ন্যানো টেকনোলজির কাজ আছে। কি বলছে, চিপস সবার খুবই প্রিয়। চিপস প্যাকেটজাতকরণে সময় একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। চিপস কারখানায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রবেশের পথে আঙ্গুলের ছাপ দিয়ে ফার্স্ট কথা এখানে কি বলছে, কি বলছে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য, কিসের জন্য, নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য। এরপর কি বলছে, প্রবেশের পথে আঙ্গুলের ছাপ দেওয়ার জন্য একটি ডিভাইস স্থাপন করা হয়েছে। তাহলে আমি কি এই জিনিসটা দেখেও বুঝে যাচ্ছি না এখানে কিসের কথা বলছে। বায়োমেট্রিক্স। তাহলে আমার কি এই কোশ্চেনও কি সেম, দুইটা জিনিস দুইটা টপিক, একটা হচ্ছে ন্যানো টেকনোলজি আর একটা কি বায়ো ইনফরমেটিক্স। বলছেন চিপসের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সুবিধা ও অসুবিধা উল্লেখ সহ তোমার মতামত বিশ্লেষণ করো। তার মানে আপনি যে ন্যানো টেকনোলজি ব্যবহার করতেছেন এটার সুবিধা এবং অসুবিধা কি সুন্দর মতো আপনি ব্যাখ্যা করবেন। ফার্স্টে বলবেন যে ন্যানো টেকনোলজি জিনিসটা কি, ন্যানো টেকনোলজি কেন ব্যবহার করা হচ্ছে, কি কি এটার মধ্যে আছে, দেন কি সুবিধা অসুবিধা আপনি জাস্ট বইয়ের অনুযায়ী কি লিখে দেবেন, তাহলে কি আপনার হয়ে যাবে। তাহলে এটা বুঝছি, পরেরটা বায়োমেট্রিক্স, এটাও বুঝছি। আচ্ছা, এরপরে কি একটি কলেজের শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতির সময় একটি যন্ত্রের উপর আঙ্গুল রেখে উপস্থিত নিশ্চিত করেন। এই যে যন্ত্রের উপর আঙ্গুল রেখে উপস্থিত নিশ্চিত করেন, এটা দেখে আপনার বোঝা যাওয়া উচিত যন্ত্রের উপর আঙ্গুল রেখে উপস্থিত নিশ্চিত করে। তাহলে এটা কি, কিসের কাজ, এটা বায়োমেট্রিক্সের কাজ। আর কোনো বোঝার কোনো সমস্যা আছে না। পরে বলছে কি কলেজের আইসিটি ল্যাবে প্রবেশের সময় বিশেষ যন্ত্রের দিকে তাকানোর ফলে দরজা খুলে যায়। এটাও কিন্তু বায়োমেট্রিক্সের জিনিস, উপরেরটাও আমার বায়োমেট্রিক্স, নিচেরটাও কিন্তু বায়োমেট্রিক্স, এটা কিন্তু আলাদা কিছু না। প্রথমটা হচ্ছে কি আমার ফিঙ্গারপ্রিন্ট, প্রথমটা আমার কি ফিঙ্গারপ্রিন্ট, আর পরেরটা কি আমাকে এখানে উল্লেখ করে দিছে যে কিসের জন্য, তাকানোর ফলে। তাহলে একটা হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট, একটা আমার কি ফিঙ্গারপ্রিন্ট, আর এটা কিসের মধ্যে পড়ে, এটা হচ্ছে আমার ফেস রিকগনিশন। বানান ভুল হলে ভাইয়াকে মাফ করে দিও, ভাইয়ার যতটুকু মনে আছে আমি ওই বানানটা এভাবে লিখতেছি। বানান খুবই বাজে একটা জিনিস, আপনারাও অবশ্যই বানান ওইভাবে দেখে ইয়া করবেন। এটা আর আরেকটা কি আঙ্গুলের ছাপ যেহেতু এখানে বলছে, তো এটা কিসের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে আমার কি ফিঙ্গারপ্রিন্ট, আর পরেরটা কি ফেস রিকগনিশন, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস কিন্তু আপনাকে দেখেই বুঝে যাওয়া উচিত যে আমার প্রথমত এই কোশ্চেনটা আসছে বায়োমেট্রিক্স থেকে, এবং প্রথমটা হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা, পরেরটা হচ্ছে আমার কি বলে এই ফেস রিকগনিশনের কাজ।
কি বলছে গতে? উদ্দীপকের শিক্ষার্থীদের ক্লাসের উপস্থিতির প্রযুক্তিটি বর্ণনা করো। আপনি জাস্ট বায়োমেট্রিক্স কি সুন্দর মতো বর্ণনা করবেন। বায়োমেট্রিক্স কাকে বলে, কেন দরকার, কি কি আছে এখানে, কোন দুইটা জিনিস দিয়ে হচ্ছে কি বায়োমেট্রিক্স আলাদা করা হয়, এগুলোকে সুন্দর মতো লিখবেন। পরেরটা কি বলছে? উদ্দীপকের প্রযুক্তির মধ্যে কোনটি অধিক নির্ভরযোগ্য, কোনটি অধিক নির্ভরযোগ্য। ঠিক আছে, তার মানে ফেস রিকগনিশন নাকি ফিঙ্গারপ্রিন্ট, কোনটি অধিক নির্ভরযোগ্য, এটা কি তোমার মতামত দাও। আমার একটু তোমরা এখন লাস্টে এটাই মনে হয় আমাদের লাস্ট ইয়ে, হ্যাঁ এটাই আমাদের লাস্ট স্লাইড। ঠিক আছে, আপনারা একটু আমাকে কমেন্টে বলেন তো এখানে তাহলে কোনটি বেশি নির্ভরযোগ্য হতে পারে, আপনার কাছে কি মনে হয়? মানে ফেস রিকগনিশনটা বেশি মানে বেশি ইউজ করা নির্ভরযোগ্য নাকি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা, একটু কমেন্টে বলো তো। বায়োমেট্রিক্স এন্ড বায়ো ইনফরমেটিক্সের প্যাচ লাগাই দাও, এটা সবাই করে, সবাই, ভাইয়া নিজেও করছিলাম। ঠিক আছে, এই জন্য ভাইয়া পড়ানোর টাইমে বলছিলাম একটা বায়োমেট্রিক্স, ম্যাট্রিক্স মানে কি, বায়োমেট্রিক্স মানে কি ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণে, এরপর কি আরো এইসব জিনিসে যেগুলো ইউজ করা হয়। আর আরেকটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, এখানে কিন্তু কথাটা অলরেডি আছে, ইনফরমেটিক্স, ইনফর্ম কথাটা মানে কি, ইনফর্ম কথাটার মানে হচ্ছে কোনো কিছু একটা ইনফরমেশন পাস করা, কোনো কিছু একটা ইনফরমেশন ইউজ করা। এই জন্য এই দুইটা ভাবে তোমার বুঝতে হবে, বায়োমেট্রিক্সটা হচ্ছে আমার শনাক্তকরণ, আর বায়ো ইনফরমেটিক্সটা কি ইনফরমেশন জাতীয় সবকিছু। আচ্ছা, একজন বলছিল ফার্স্টে ফেস রিকগনিশন, বাকি এখন সবাই আবার ফিঙ্গারপ্রিন্ট বলতেছে। আর কি মনে হয় আর যারা আসো? আচ্ছা হ্যাঁ, এখন আমি একটু বলি। আচ্ছা, এই যে আরেকজন ফেস রিকগনিশন বলছো, ঠিক আছে আমি এবার একটু বলি। মেন কথা হচ্ছে এখানে কি বলছে, কোনটা বেশি অধিক নির্ভরযোগ্য, এটা হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্টের থেকে ফেস রিকগনিশনটা, ভুল বলছি, ফেস রিকগনিশন থেকে ফিঙ্গারপ্রিন্টটা বেশি নির্ভরযোগ্য। কেন বলি? কারণ আমার একটা জিনিস বলেন, আপনি এমন হইতেই পারে না যে আপনারা যমজ দুইজন, যমজ ভাই বোন হইতে পারে না, যমজ থাকতে পারে না, তো যমজ যদি থাকে ওইটাকে একটা বড় সমস্যা গেল। সেকেন্ড কথা, আপনি ফেস রিকগনিশন যে বলতেছেন, সময়ের সাথে হইতেই পারে যে আপনার ফেসে কোনো একটা পরিবর্তন আসলো, তখন কি ফেস রিকগনিশনটা অনেক নির্ভরযোগ্য হবে না। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু একটা অনন্য বৈশিষ্ট্য, যেটা কোনো মানুষের চেহারার সাথে কোনো কিছুর মানে মানে মিলের কিছু নাই। মেন কথা হচ্ছে কি, ফিঙ্গারপ্রিন্টটা সবারই হচ্ছে একটা অনন্য বৈশিষ্ট্য, যেটা হচ্ছে অদ্বিতীয়, যেটা কারোর সাথে কারো মিলে না। ফিঙ্গারপ্রিন্ট সবারটাই সবার মানে আলাদা আলাদা থাকবে। এই জন্য আপনি বলতে পারেন ফেস রিকগনিশন থেকে ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে অধিক নির্ভরযোগ্য। কারণ একটা কথাই বললাম, মেইন একটা রিজন, যমজ থাকতে পারে, কেউ চেহারার একদম হুবহু কপি থাকতে পারে, এটা একটা বড় সমস্যা। এবং ফিঙ্গারপ্রিন্টটা কেন সবচেয়ে বেশি মানে কার্যকর, কারণ কি ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে অদ্বিতীয় একটা জিনিস, যেটা কি মানুষের মধ্যে এত একটা থাকে না। হাতেও অ্যালার্জি হতে পারে, অবশ্যই দেখেন হাতেও অ্যালার্জি হতে পারে, আবার আপনার ফেস পুড়েও যেতে পারে, হাতও পুড়ে যেতে পারে। বাট এই যে আমি একটা বললাম যে আপনি যদি ওভারঅল চিন্তা করেন, তাহলে কি ফেস রিকগনিশন থেকে ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে অধিক নির্ভরযোগ্য, এটা আপনার বুঝতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের চ্যাপ্টার 1। আলহামদুলিল্লাহ আমাদের চ্যাপ্টার শেষ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের চ্যাপ্টার শেষ, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আমরা সবকিছু প্র্যাকটিস করে ফেলতেছি। এন্ড আপনারা কিন্তু কি সুন্দর মতো বলতে পারেন যে আমাদের কি এইচএসসির একটা চ্যাপ্টার ডান। ঠিক আছে, এইচএসসির একটা চ্যাপ্টার কি আমাদের ডান, এটা আপনারা বলতে পারেন। তো এই ছিল আপনাদের আজকের ক্লাসটা। আজকে বলছিলাম আমি শুরুর দিকে যে ক্লাসটা খুবই ছোট হবে, এত বড় একটা ক্লাস হবে না। আমার জাস্ট আজকে এটাই মেইন প্ল্যান ছিল যে আপনাদেরকে সুন্দর মতো হচ্ছে চ্যাপ্টারটা ধরায় দেওয়া, এবং কি কোয়েশ্চেনগুলো একটু ভালো মতো একটু আমিও যেন আপনাদের সাথে প্র্যাকটিসটা হয়ে যায় আমার সাথে আপনার, এই জন্য কি এই জিনিসটা করা হয়েছে। তো এই জন্য আপনারা থ্যাংক ইউ যারা আসছিলেন ক্লাসটাতে। আর এই ক্লাসটা বিশেষ করে এখন থেকে সবচেয়ে বেশি কাজে লাগবে কখন, যখন আপনারা হচ্ছে কি করবেন, কি বলে পরীক্ষার আগে দেখবেন, তখন আরো বেশি কাজে লাগবে। ঠিক আছে, তো এই ছিল আপনাদের ক্লাস। এখন বলেন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি আপনাদের? আর আরেকটা জিনিস, আমার নেক্সট ক্লাস যেটা থাকবে, নেক্সট ক্লাসে হচ্ছে কি বলেন তো, কোন চ্যাপ্টারটা শুরু করব আপনাদের তো বোঝা উচিত। নেক্সট ক্লাসে থেকে ভাইয়া আপনাদেরকে প্রোগ্রামার বানায় ফেলবো। তার মানে কি নেক্সট ক্লাসটা হবে আমাদের চ্যাপ্টার 5 এর উপর। চ্যাপ্টার কি 5, আমার যে নেক্সট ক্লাস থাকবে, আমার নেক্সট ক্লাসটাতে চ্যাপ্টার 5 ভাইয়া শুরু করে দিব। ঠিক আছে, একদম আপনারা কি বলে এইচএসসি শুরুতেই প্রোগ্রামার হয়ে যাবেন ভাইয়ার সাথে, একদম সুন্দর মতো কি পড়াই দিব। তাহলে নেক্সট ক্লাস ভাইয়ার যে নেক্সট ক্লাস থাকবে, আপনাদের রেদন ভাইয়া তো ক্লাস পড়াইতেছি কি হচ্ছে কি বলে চ্যাপ্টার 3, তো আপনাদের রেদন ভাইয়া চ্যাপ্টার 3 শেষ করবে, এবং আমি যখন চ্যাপ্টার নেক্সট ক্লাস নিব, ওই নেক্সট ক্লাসটা থেকে আপনাদের প্রোগ্রামিং স্টার্ট করব। এবার বলেন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি? আর ভাইয়া আপনাদেরকে এখন একটা জিনিস বলি যে অবশ্যই চ্যাপ্টারটা জমা রাখবেন না,
চ্যাপ্টারটা ভালো মতো পড়বেন, চ্যাপ্টারটা একদম যেন কি ভালো মতো পড়া হয়ে যায় এবং কোনো যেন সমস্যা না থাকে, একদম কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবেন, বইটা রিডিং পড়বেন ভালো মতো, এরপর বলতে পারেন যে যেই বোর্ডের কোশ্চেনগুলো আছে, যেই কোশ্চেনগুলো আসছে ওগুলো একটু সুন্দর মতো কি বলে প্র্যাকটিস করবেন এবং এমসিকিউ বেশি বেশি করে এক্সাম কি বলে করবেন, প্র্যাকটিস করবেন।